যায়নি। আমরা তারপরেও চেষ্টা করছিলাম যে আমাদের ফোর্থ লেকচার, অফিসিয়ালি আসলে এটা থার্ড লেকচার, কিন্তু মানে আমি ওই হিসাবে পড়াই, যেহেতু প্রথম লেকচারটা ইতে গেছে। হ্যাঁ, জয়েন করতেছে, সবাই জয়েন করুক, অসুবিধা নেই। কেটে দেওয়া যায় কিভাবে? যে আমরা ই করছিলাম যে ব্যাকটেরিয়া শুরু পর্ব বলতেছিলাম, যে আমরা এটা শুরু করব চ্যাপ্টারটা পড়ছিলাম মনে হয়, যে অন দ্য বেসিস অফ তোমার মরফোলজি, ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে দে আর অফ 3 টাইপস, ব্যাসিলাস, কক্কাস, স্পাইরালাস। এগুলো কি বলছিলাম নাকি এখানে শেষ করে দিয়েছিলাম বলো তো, আমার মনে নাই। স্যার বলছিলেন। স্যার তাহলে আমি একটু তারপর আরেকটু দিয়ে যাই, মানে টাচ দিয়ে স্যার যাই। আপনি স্ট্রাকচার অফ স্যার জি স্যার, একবার একটু ইয়ে করে যান, পর্যন্ত পড়াইছেন। আচ্ছা, একবার তাহলে একটু উপরে রিভাইজ দিয়ে যান দেখো স্ট্রাকচারে এটা আসে যে এটা কতটুকু, মানে সাইজে কতটুকু, দেখো এটা নির্ভর থেকে আসবে। তাদের সাইজ 0.2 থেকে 2 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। ঠিক আছে, ডায়ামিটার মানে বুঝতে পারতেছ তো, মানে এটা হচ্ছে যে পরিব্যাস। হ্যাঁ, গোলাকারে তারা কতটুকু হবে, 0.2 থেকে 2 মাইক্রোমিটার। দেন তাদের লম্বা কতটুকু হবে, তারা 2 থেকে 8 মাইক্রোমিটার। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার একটা, মানে এটাকে কি বলে, আনুমানিক রেঞ্জ। এর চেয়ে বেশি যে হবে না, এর চেয়ে একেবারে কম যে হবে না, ব্যাপারটা এরকম না। তবে এটা একটা ডিফাইন্ড রেঞ্জ, যে তোমরা এই রেঞ্জের মধ্যে বেশিরভাগ গুলাকেই পাবা। এদেরকে কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এরা ভেরি স্মল ইউনিসেলুলার, মানে এককোষীয়। এটা নৈর্ব্যক্তিক এখানে। হ্যাঁ, এখানে যদি তোমরা মানে তোমাদের নেক্সট সিটি আমরা নেওয়ার চেষ্টা করি, আমি সবগুলো এখানে বলবো কোনটা কোন থেকে আমি দিতে পারি। তারা হচ্ছে সবাই ইউনিসেলুলার এবং দে আর ইউবিকুইশাস ইন নেচার, মানে তাদেরকে প্রকৃতিতে সব জায়গায় পাওয়া যায়, নেচারের সব জায়গায়। তোমাদেরকে যদি স্পেসিফিক্যালি বলি সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, তাহলে অবশ্যই বলতে হবে মানে অ্যানিমেলের বডিতে। অ্যানিমেলের বডি কি, মানে অ্যানিমেল ধরো মানুষ, তারপরে আরো যারা আছে অ্যানিমেল, হ্যাঁ, ডগ, ক্যাট, তাদের বডিতে এদেরকে অনেক বেশি পরিমাণে। দেন দেয়ার অফ 3 টাইপস। থ্রি টাইপসের মধ্যে প্রথম যারা, সেটা হচ্ছে যে দেখো ক্যাপসুল অথবা রড শেপ। হ্যাঁ, রড শেপ তাদের হচ্ছে যে তোমার দেখতে তারা ক্যাপসুল বা রডের মতো। দেন হচ্ছে কক্কাস, যারা একদম সার্কুলার বা গোলাকার। দেন 3 নাম্বার হচ্ছে যারা স্পাইরিলাস বা স্পাইরাল বা এরকম, মানে জিগজ্যাগ স্ট্রাকচার। আচ্ছা, দেন হচ্ছে যে আমরা দেখছিলাম যে আসলে প্রত্যেকটা উদাহরণ, যে কক্কাসের এক্সাম্পল কি, স্ট্রেপ্টোকক্কাস, তারপরে হচ্ছে তোমার স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ডিপ্লোকক্কাস। হ্যাঁ, এরকম মানে কক্কি কথাটা থাকবে, তাইলে আমরা এদেরকে কক্কাস নামে দিতে পারবো। তারপর হচ্ছে যে তোমার একটা উদাহরণ দেখো, কয়েকটা উদাহরণ নিচে, স্টাফিলোকোকাস অরিয়াস বা স্ট্রেপ্টোকোকাস পাইওজেন্স। বলছি এগুলো কি কাজে লাগে? এগুলো কাজ হচ্ছে যে এগুলো খুবই ভালো অ্যান্টিবায়োটিক আমাদেরকে দেয়, স্ট্রেপ্টোমাইসিন। হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিকটা দেয়, কিন্তু এদের অসুবিধা হচ্ছে যে এরা যদি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যায় বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, তাহলে দে কজ ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস। এখন আমাদের কয়েকটা হচ্ছে যে আমাদের চামড়ায় যে সমস্যাগুলো হয়, স্কিনে, যেমন পুজ, ফোড়া, তারপর হচ্ছে তোমার ব্রন, একনি, এগুলো সবই আসলে এই স্টাফিলোকোকাস বা স্ট্রেপ্টোকোকাসের কারণে। ওকে, দেন আমরা যদি আসি রড শেপ, এতে দেখো ব্যাসিলাস এরা বেশিরভাগই। হ্যাঁ, রড শেপ যেগুলো ব্যাসিলাস, এবং আরো কয়েকটা আছে ক্লোস্ট্রিডিয়াম, ক্লোস্ট্রিডিয়াম টিটানি। এর মধ্যে ব্যাসিলাস গুলোর কাজ কি? ব্যাসিলাস বিশেষ করে এগুলো টক্সিন তৈরি করে, যেগুলো ব্যাসিলাস সাবটিলাস, সাবটিলিন নামক টক্সিন তৈরি করে আমাদের যে মানে ফুড বর্ন ইলনেস, হ্যাঁ, খাবার জনিত যে আমাদের অসুস্থতাগুলা, পেটের পীড়া, এগুলা তারা তৈরি করে। তারপর হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, বা এটা হচ্ছে আমাদের টিটেনাস এর জন্য দায়ী। হ্যাঁ, যে টিটেনাস টিকা দেয় ধনুষ্টঙ্কারের, এটা এই সেই স্পাজম, মাসকুলার স্পাজম তৈরি করে। আমি চাই না, কিন্তু না চাইলেও আমার মাসেল কন্ট্রাকশন হবে। তারপর হচ্ছে স্পাইরিলাস, উদাহরণ হিসেবে এখানে আসছে তোমার স্পাইরিলাম, ভিব্রিও। ভিব্রিও জানো তোমরা, ভিব্রিও কলেরা, যেটা আমাদের কি তৈরি করে, কলেরা বা ডায়রিয়া জনিত ডিজিজ তৈরি করে। তারপর আছে স্পাইরোশেট স্পিসিস। তো এগুলো মোটামুটি কমন একেবারে যদি আমরা সিম্পলেস্ট ফর্ম অফ ক্লাসিফিকেশন পড়ি, ব্যাকটেরিয়ার সবচেয়ে সহজ ক্লাসিফিকেশনটা যদি পড়ি, দাঁড়াবে দিস টাইপ, এরকম যে একটা করে উদাহরণ পড়বা তোমরা, মানে করতে যা ক্লাসিফাই করতে জানবা, যে আসলে দেখে তোমাদেরকে যদি একটা মাইক্রোস্কোপ আর কিছু স্যাম্পল দিয়ে দেওয়া হয়, ধরো ড্রেন থেকে পানি নিয়ে, অথবা ধরো পুকুর থেকে একটু 1 চামচ পানি নিয়ে যদি তোমাদেরকে স্যাম্পল মাইক্রোস্কোপে দিয়ে দেওয়া হয়, দেখে দেখে যাতে তোমরা আলাদা করতে পারো, সেজন্য একটা মানে সহজ একটা ক্লাসিফিকেশন। আচ্ছা, তারপরে এই যে একটা ব্যাকটেরিয়ার বিভিন্ন অংশ, হ্যাঁ, এটা তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দেবো ভাবছিলাম, দেওয়া হয় নাই, পরে দেবো আশা করি। দেখো যে কি কি স্ট্রাকচারে কি কি অংশ থাকে আমরা পড়ছি। ক্যাপসুল থাকে বাইরে, ক্যাপসুলটা ব্যাকটেরিয়ার নিজের কোনো অংশ না, এটা হচ্ছে সে নিজের সুরক্ষার জন্য, হ্যাঁ, কিছু পলিস্যাকারাইডের আবরণী তৈরি করে রাখে চারপাশে, যাতে সে কি পায়, তোমার
সরি, কয়েকজনকে আমি এডমিট করতে ভুলে গেছি। স্যার হ্যাঁ, বলো। স্যার 2 জন মেবি স্যার মানে অ্যাকসেপ্ট করেন, ওরা ঢুকতে হ্যাঁ পারতেছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, দিলাম দিলাম, এই যে দিলাম, আমি দিলাম জয়েনিং। এখন 23-28 জন হয়েছে, আরো আসুক, সবাই আসুক। আসলে আমাকে একটু করো, আমি আসলে স্ক্রিনের দিকে তাকাই থাকলে বোঝা যায় না, বুঝছো? আচ্ছা, তাহলে তোমরা দেখো আচ্ছা, এখানে এইগুলোর মধ্যে বললাম কি ক্যাপসুলটা একটু গুরুত্বপূর্ণ। ক্যাপসুলটা আসলে বললাম ব্যাকটেরিয়ার নিজের স্ট্রাকচারাল কোনো অংশ না, এবং সব ব্যাকটেরিয়া এই ক্যাপসুল থাকেও না, ঠিক আছে? এই ক্যাপসুলটা কিসের তৈরি? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড বলতে আমরা বিভিন্ন ধরনের গ্লুকোজ, তোমার সুক্রোজ, এগুলো দ্বারা তৈরি। এটা হচ্ছে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, ব্যাকটেরিয়াটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। এই জন্যে মানে এই এই ক্যাপসুল আছে এরকম কোনো ব্যাকটেরিয়া যদি কোনো প্রাণী খেয়েও ফেলে, তাহলেও ব্যাকটেরিয়াটা মরবে না। কারণ হচ্ছে কি, ওই ক্যাপসুলটা তাকে বাধা দিবে। এরকম যদি কোনো কিছু ভিতরে ঢুকে যায়, ধরো মানে কোটরে ঢুকে গেল বা কোথাও আটকা পড়ে গেল, তাও এটা অনেকদিন বেঁচে থাকবে, কারণ এই ক্যাপসুলটা তাকে সেই প্রোটেকশনটা দেবে। আচ্ছা, ক্যাপসুলটার পরেই হচ্ছে যে সেল ওয়াল। আমরা যেটা ওদিন শুরু করছিলাম ডিটেলস, যে সেল ওয়াল কি। সেল ওয়ালের পরে মানে একটা সেল ওয়ালটা হচ্ছে একটা নন লিভিং অংশ, মাথায় রাখবা সবসময়। সেল ওয়ালটা হচ্ছে একটা নন লিভিং, মানে এটা জীবিত না, এটা একটা মৃত অংশ সেলের। কিন্তু এই সেল ওয়ালের পর থেকেই কি শুরু হয়? প্লাজমা মেমব্রেন শুরু হয়। সেই প্লাজমা মেমব্রেন থেকে আসলে লিভিং অংশ শুরু হয়। লিভিং মানে বুঝতে পারতেছো, যার জীবন আছে। প্রোটোপ্লাস্ট যেটাকে আমরা বলি, প্রোটোপ্লাস্ট শুরুই হয় সেল ওয়ালের পরে সেল মেমব্রেন থেকে। সেল মেমব্রেন থেকে ভিতরে সাইটোপ্লাজম সহ বাকি যে অর্গানেলি বা অঙ্গাণুগুলো, এগুলোকে আমরা লিভিং অংশ বলি। সেখানে কি কি আছে দেখো, রাইবোসোম, সাইটোপ্লাজম, ক্রোমোসোম। ক্রোমোসোম বলতে ব্যাকটেরিয়ার নিজের একটা নিজস্ব একটা সেন্ট্রাল ক্রোমোসোম থাকে, এবং এটার পাশাপাশি একটা কি থাকে, তার একটা সার্কুলার প্লাজমিড নামক একটা আরেকটা সেকেন্ডারি নিউক্লিয়াস বা সেকেন্ডারি ক্রোমোসোম থাকে। আমরা প্রথমেই পড়ছি যে ব্যাকটেরিয়ারা অনেক উন্নত প্রাণী না, এরা হচ্ছে তোমার একটু মানে প্রাণী, নিচু প্রাণী, যাদের হচ্ছে তোমার সবকিছু ডেভেলপ না। যেমন তোমরা দেখে থাকবা যে তার কোনো ডিফাইন্ড নিউক্লিয়াস নাই, একটা ক্রোমোসোম আছে পেঁচানো র্যান্ডমলি। এখানে এই যে আমি যদি কার্সর দিয়ে দেখাই, দেখতে পাবা যে ক্রোমোসোমটা হচ্ছে প্রাইমারি ক্রোমোসোম। এটার থেকে সম্পূর্ণ আলাদা ইন্ডিপেন্ডেন্ট আরেকটা ক্রোমোসোম আছে, যেটার নাম হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিডটার বৈশিষ্ট্য কি? প্লাজমিডটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, যার মধ্যে কি থাকে? হ্যালো, বুঝছো? এই সবাই মিউট করে রাখো। আচ্ছা, এই প্লাজমিডটার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই প্লাজমিডটার কারণেই আসলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা সম্ভব হয়েছে। তুমি যদি তোমার কোনো জিন, তোমার কোনো ডিএনএ ফ্র্যাগমেন্ট যদি ব্যাকটেরিয়ার মধ্যে তুমি কি করতে চাও, এক্সপ্রেস করতে চাও, তাহলে তুমি এই প্লাজমিডের মধ্যে কি করে দিতে পারবা, ওই 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 তোমার কাঙ্ক্ষিত ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে এটার ভিতরে ইনসার্ট করে দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে থাকে হচ্ছে তোমার বাইরের দিকে দেখো পিলিন। পিলিন বা এগুলা বলতে পারো তাদের, এটা হচ্ছে তোমাদের মানে এক ধরনের অর্গান। মানে এই পিলির মাধ্যমে এক ধরনের পিলি আছে যার নাম হচ্ছে এফ পিলিন বা ফার্টিলিটি পিলিন। এটার মাধ্যমে কি করে একটা ব্যাকটেরিয়া আরেকটা তার পাশের ব্যাকটেরিয়া, এটা হোক না সে তার নিজের অথবা অন্য কোনো জাতের ব্যাকটেরিয়া বা অন্য কোনো স্পিসিসের ব্যাকটেরিয়া, সে তার সাথে কি আদান প্রদান করে? জেনেটিক ইনফরমেশন আদান প্রদান করে। ওকে, তারপরে হচ্ছে তোমার এই যে আমরা দেখতে পাচ্ছি ফ্লাজেলা আছে। ফ্লাজেলার কাজ হচ্ছে কি করা? সাঁতার কাটতে, ব্যাকটেরিয়াকে সাঁতার কাটার মাধ্যমে এক স্যার জায়গা থেকে এক জায়গায়। হ্যাঁ, বলো। স্যার আপনি যে বললেন যে একটা ব্যাকটেরিয়া যে পিলি যেটা থাকে অ্যাসপিলিন, তো ওটা তার পাশে যদি অন্য কোনো ব্যাকটেরিয়া থাকে, সেটা তাদের স্পিসিসের হোক বা অন্য স্পিসিসের হোক, তাদের মধ্যে কি জেনেটিক ট্রান্সফার করে? হ্যাঁ, করতে পারে, রাইট, তুমি ঠিক বলছো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটার একটা সুবিধা, মানে ব্যাকটেরিয়ার একটা সুবিধা আছে। কি সুবিধা জানো? যে তুমি যখন অ্যান্টিবায়োটিক খাও, তখন মনে করো 10টা ব্যাকটেরিয়াকে তুমি মারতে পারলা বা 5টাকে মারতে পারো নাই, তাহলে ওই 5টা ব্যাকটেরিয়া কি করবে? একটা ওয়ে বের করে ফেলবে অ্যান্টিবায়োটিকটাকে কিভাবে ডাইজেস্ট করতে হয়। জি স্যার। তখন সে তার পাশের গুলোর সাথে মধ্যে পাস করবে এই ইনফরমেশনটা, যে আমি এইভাবে এভাবে করছি, তোমরা এভাবে এভাবে করো। যার কারণে ওই এলাকার সব অ্যান্টিবায়োটিক আর সব ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স করে, ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স করে ফেলে। এই কারণে কারণ মাইক্রোফোন থেকে সাইড এই রবিন মিউট করো। আর এক্সট্রা সাউন্ড আসতেছে। রবিন মিউট করে রাখো, রবিন এটা থেকে আসতেছে। রবিন, তুমি শুনতে পাচ্ছ? আমি মিউট করতে হবে। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আবার আসি এখানে ফেরত। ওকে,
তাহলে আমরা তোমাদেরকে যদি মানে পরীক্ষার মধ্যে দেই যে একটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার আঁকো, একে বিভিন্ন অংশগুলো একটু 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 মানে সবগুলো অংশ সম্পর্কে একটু লেখো ফাংশন সহ, পারবে না? যদিও আমি দেখো তোমাদের জন্য এটা রেখে দিছি যে কোনটার কি ফাংশন লেখো, পারবা কিনা? আমি কিন্তু জি স্যার, সবগুলো পারবো। ফাংশনই বলছি। আচ্ছা, তোমরা হয়তো বলতে পারো স্যার ওই যে এন্ডোস্পোর, এটার ফাংশন জানি না। এন্ডোস্পোরটা হচ্ছে ব্যাকটেরিয়ার একটা ভিতরের স্পোর, এটা এখান থেকে একটা নতুন ব্যাকটেরিয়া জন্ম নেবে, বুঝছো? এই এন্ডোস্পোরটা যদি কখনো বাইরে বের হয়ে যায়, এখান থেকে নতুন একটা ব্যাকটেরিয়া জন্ম নেবে, অনেকটা তাই। আচ্ছা, আমার মনে হয় আমি সবগুলা অংশের কাজই ক্লিয়ার করছি যে আসলে কোনটার কাজ কি কি, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখো তোমরা মানে কোনটার কাজ যদি না জানো, হ্যাঁ, মানে তারপর আমার মনে হয় এগুলো একটু জাস্ট সার্চ করলেই, আমার বইটাতে বা গুগলে একটু সার্চ করলে জেনে যাবা যে আসলে কোনটার এক্সাক্ট ফাংশন কি কি। তারপরও আমি তো অবশ্যই আলোচনা করলাম যে কি কি কাজ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি আসি যে আসলে এই ব্যাকটেরিয়া স্ট্রাকচারের প্রথম যে অংশটা, যে সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া, হ্যাঁ, এটা সেল ওয়াল অফ ব্যাকটেরিয়াটা কেন ইম্পর্টেন্ট, তোমাকে কেন এটাকে আলাদা করে পড়তে হবে? এটা এরকম প্রশ্ন তোমাদের থাকতে পারে ফাইনালে, যে তুমি কেন মনে করো, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা ডিজার্ভ স্পেশাল টেনশন? হ্যাঁ, কি কি কারণে এটা গুরুত্বপূর্ণ? দেখো, প্রথম কারণটা হচ্ছে যে দে আর অ্যান এসেনশিয়াল স্ট্রাকচার অফ ভায়াবিলিটি অ্যাজ ডেসক্রাইবড অ্যাবাভ। মানে তোমাদেরকে আগের পৃষ্ঠায় যা বলা হলো আগের ইতে, যে ব্যাকটেরিয়াটাকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে এটা মানে জরুরি সেল ওয়ালটা। তাছাড়া কি হবে সেল ওয়ালটা? হ্যাঁ, সেল ওয়াল ছাড়া কি স্যার ব্যাকটেরিয়া নাই? সেল ওয়াল ছাড়াও একটা বা দুইটা টাইপের ব্যাকটেরিয়া আছে। আমি এটা তোমাদেরকে বলে দেবো কোন ব্যাকটেরিয়াটা। মাইকোপ্লাজমা নামে যে ব্যাকটেরিয়াগুলো, আবার বলি, মাইকোপ্লাজমা নামে যে ব্যাকটেরিয়াগুলো, তাদের সেল ওয়াল নাই, কিন্তু তারা খুবই তোমার কি ভালনারেবল। তারা এনভায়রনমেন্টে খুব সহজেই মরে যায়, খুব বেশি স্প্রে করতে হয় না, তাদেরকে অ্যান্টিবায়োটিকও দিতে হয় না, তাদেরকে একটু হিট দিলেই তারা খুব সহজেই মরে যায়, বুঝতে পারছো? সুতরাং আমরা বুঝতে পারতেছি যে দিস the cell wall is an essential or important element for the viability, মানে বেঁচে থাকার জন্য ব্যাকটেরিয়াটার একটা গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচারাল গঠনগত উপাদান। তারপরে হচ্ছে যে এদের স্ট্রাকচারটা ইউনিক, মানে খুবই আলাদা, কারোর মতো না। দিস সেল ওয়াল স্ট্রাকচার আর কম্পোজড অফ unique components found nowhere else in nature। কেউ একজন কথা বলতেছে। মৌসুমি মিউট করো, আপনি সবাইকে তার মিউট করে দেন। আমি আসলে ওই স্ক্রিনটা থেকে চলে আসছি, এই জন্য মিউট করা হয় না। যাই হোক, তোমরা চেষ্টা করো একজন মানে বলে। আচ্ছা চলে। তারপরে হচ্ছে যে দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইটস ফর অ্যাটাক বাই অ্যান্টিবায়োটিক। মানে আমি এটা দিয়ে বুঝতে চাচ্ছি যে তুমি যদি অ্যান্টিবায়োটিক ডিজাইন করতে চাও, যে তুমি একটা নতুন অ্যান্টিবায়োটিক ডিজাইন করবা বা তুমি একটা নতুন অ্যান্টিবায়োটিক দিবা একটা ব্যাকটেরিয়াকে কিল করার জন্য, তাহলে তোমাকে টার্গেট করতে হবে সেল ওয়ালটাকে। তুমি অন্যান্য অংশগুলা, যেমন ব্যাকটেরিয়ার ভিতরে প্রোটিন বা ব্যাকটেরিয়ার ভিতরে অন্য কোনো অংশ টার্গেট করতে পারো অবশ্যই, কিন্তু সবচেয়ে ভালো কাজ করবে যে অংশটাকে টার্গেট করলে, সেটা হচ্ছে সেল ওয়ালটা। তুমি যদি সেল ওয়ালটাকে ধ্বংস করে দিতে পারো কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে, বা সেল ওয়ালটাকে নতুন করে তৈরি হওয়া বন্ধ করতে পারো, দেন তোমার টার্গেট ফিল আপ। তুমি এক্ষেত্রে আগাই গেলা কিভাবে, যে তুমি সেল ওয়ালটা সিনথেসিসটা বন্ধ করে দিতে পারছো, সুতরাং নতুন ব্যাকটেরিয়া তৈরি হবে না, নতুন করে ইনফেকশাস ব্যাকটেরিয়া করবে না। আচ্ছা, তারপর হচ্ছে দে প্রোভাইড লেগান্ডস ফর অ্যাডহারেন্স এন্ড রিসেপ্টর সাইটস ফর ড্রাগস এন্ড ভাইরাসেস। একই কথা, যে তারা কি প্রোভাইড করে, তারা বিভিন্ন ধরনের মানে সাইট, মানে একটা ড্রাগ বা একটা লিগান্ড যে এসে বাইন্ড করবে, তার জন্য একটা উপযুক্ত জায়গা দরকার, ঠিক না? একটা সারফেস দরকার, তল। তুমি চাইলে যে কোনো তলেই অ্যাটাচ হতে পারবে না। যেমন তুমি যদি ঝুলে থাকতে চাও, তোমাকে একটা গোল রশি বা একটা গোল রিং টাইপের দিতে হবে, ঠিক না? তুমি যদি ঝুলে থাকতে চাও উপর থেকে, এরকম মানে আমি বুঝতে চাচ্ছি যে একটা তল প্রোভাইড করে এটা, হ্যাঁ, যাতে এরা অ্যাডহেয়ার হয়ে লেগে থাকতে পারে কি ড্রাগগুলা এটার মধ্যে। দে কজ সিমটমস অফ ডিজিজ ইন অ্যানিমালস। তারা কি তৈরি করে, আমাদের প্রাণীর মধ্যে তারা রোগ তৈরি করে, ডিজিজ তৈরি করে। আচ্ছা, তাহলে বলতে পারো স্যার পুরো ব্যাকটেরিয়াটা না দিয়া আমরা যদি শুধু সেল ওয়ালটাই কোনো মানুষের বডিতে দেই, এটা কি কোনো ডিজিজ তৈরি করবে? কি বলো তোমরা, তোমাদের কি মত? মানে আমি যদি পুরো ব্যাকটেরিয়াটা না দিয়ে শুধু সেল ওয়ালটা কারোর মধ্যে পুশ করি, ইনজেকশন দিলাম, তাহলে স্যার করবে না? করবে, করবে, হ্যাঁ করবে। এটা সেল ওয়াল তো মৃত, কেমনে সেল ওয়াল থেকে কেমনে? এই সেল ওয়ালটার নাম, যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে এই সেল ওয়ালটার নাম হচ্ছে যে সেল ওয়াল একটা বিশেষ কম্পোনেন্ট থাকে এলপিএস নামে, লিপোপলিস্যাকারাইড নামে, বুঝছো? এটার নাম হচ্ছে এন্ডোটক্সিন। এটা একটা এন্ডোটক্সিন, মানে এটা হচ্ছে যে আমাদের যত ধরনের মানে পেট ব্যথা, তারপর হচ্ছে স্কিন প্রবলেম গুলো আছে, এটার জন্য দায়ী।
শুধু এটাই যথেষ্ট, শুধু এন্ডোটক্সিনটাই, যেহেতু এর নামই এন্ডোটক্সিন, শুধু এন্ডোটক্সিনটাই যথেষ্ট কি তৈরি করার জন্য, রোগ তৈরি করার জন্য। হ্যাঁ, ব্যাকটেরিয়াটাও দরকার, ধরো ব্যাকটেরিয়াটা এসে তোমাকে মানে ইনফেকশন হেল্প করে, কিন্তু আসলে ব্যাকটেরিয়াটার এই নন লিভিং এই সেল ওয়াল বা স্যার, এই লিপোপলিস্যাকারাইড তার এই পার্টটাই, এন্ডোটক্সিনটাও তো ব্যাকটেরিয়ারই একটা সিক্রেশন না? হ্যাঁ সিক্রেশন বলতে জি স্যার। তোমার ব্যাকটেরিয়ার সারফেসের এই এই লিপোপলিস্যাকারাইডটাই এই নামে পরিচিত, এন্ডোটক্সিন নামে পরিচিত, জি স্যার, তাহলে তো রোগ তৈরি করবে এমনিতে। তৈরি করবে। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে যে তুমি যদি হ্যাঁ মেকানিক্যালি ড্যামেজ করতে চাও, মেকানিক্যালি বলতে চাচ্ছি আমি ফোর্স প্রয়োগ করে, বল প্রয়োগ করে যদি ব্যাকটেরিয়াটাকে ড্যামেজ করতে চাও, এই সেল ওয়ালটাই তোমাকে বাধা দিবে, মানে ব্যাকটেরিয়াটাকে প্রোটেক্ট করবে যাতে ব্যাকটেরিয়াটা কি না হয়ে যায়, এই মেকানিক্যাল প্রেসারের কারণে ড্যামেজ বা লাইসিস হয়ে না যায়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে যে তোমার আমরা এটার কেমিক্যাল স্ট্রাকচার দেখবো। হ্যাঁ, এটা কি কি কেমিক্যাল কম্পোনেন্ট দ্বারা তৈরি, কি কি বন্ড আছে আমরা এটা দেখবো। সেখানে আসো যে এই তাদের কি থাকে, ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা কি দ্বারা তৈরি, ইজ কন্টেইন অ্যান ইনগ্রেডিয়েন্ট নোন এজ পেপটাইডোগ্লাইকান, হ্যাঁ, বা নোন এজ মিউরিন। এটা বিশেষ এক ধরনের কেমিক্যাল দ্বারা তৈরি, কি নাম এটার, পেপটাইডোগ্লাইকান। এবং এটা আরেকটা নাম আছে, এটা কি নামে পরিচিত, মিউরিন নামেও পরিচিত। আচ্ছা, তারপর হচ্ছে এই দিস পার্টিকুলার সাবস্টেন্স হ্যাজন্ট বিন ফাউন্ড এনিহোয়ার ইন নেচার, মানে প্রকৃতিতে এই পৃথিবীতে কোথাও এই এরকম ব্যাকটেরিয়া সেল ওয়াল ছাড়া আর কোথাও কি পাওয়া যায় না, এরকম দিস টাইপ অফ কেমিক্যাল স্ট্রাকচার পাওয়া যায় না, সুতরাং এটা একটা ইউনিক স্ট্রাকচার বলতে পারো তুমি। আচ্ছা, কেন পাওয়া যায় নাই? না এরকম এরকম পাওয়া যায় না। এই যে দেখো অন্য অন্য অনেক অনেক স্ট্রাকচার আছে, যেমন ধরো মানে ফানজাই বা এলগি, তাদের সেল ওয়াল কি দ্বারা তৈরি, ডিফারেন্ট সেল, গাছের সেল ওয়াল তোমার বা উদ্ভিদের সেল ওয়াল হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি। তারপর হচ্ছে যে তোমার পোকামাকড়ের সেল ওয়াল হচ্ছে কাইটিন বা চিটিন দ্বারা তৈরি, কিন্তু পেপটাইডোগ্লাইকানই একমাত্র ইউনিক একটা মানে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, যেটা হচ্ছে যে তোমার ব্যাকটেরিয়ার সেল ওয়াল গঠনে অংশগ্রহণ করে। ওকে, আমরা এটা নামটার তর্জমা করবো যে আসলে এই পেপটাইডোগ্লাইকান নামটা কেন এরকম হলো, বা কেন পেপটাইড এবং গ্লাইকান এটা একসাথে হয়ে আছে, এটা আমরা দেখবো এখনই। চলো এটা দেখে আসি। আচ্ছা, তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট আমি মনে করলাম তোমাদেরকে দেওয়া উচিত, যে একটা প্রশ্ন হিসেবে ধরে রাখতে পারো যে হোয়াই ডু ব্যাকটেরিয়াল সেলস নিড সেল ওয়াল। হ্যাঁ, ব্যাকটেরিয়াল সেল ওয়ালের কি তোমার সেল মানে কেন দরকার, এবং সকল ব্যাকটেরিয়ার কি আছে কিনা, সেল ওয়াল আছে কিনা, এক কথায় যদি জানতে চাও তাহলে ব্যাপারগুলো দেখো। প্রথম প্রশ্নটার উত্তর কয়েকটা পয়েন্ট দিতে হবে, যে the cytoplasm of prokaryotic cell maintain a high concentration of dissolved solute, মানে এক কথা বলতে গেলে একটা সেলের ভিতরে, একটা প্রোক্যারিওটিক সেলের ভিতরে যেই পরিমাণ কম্পোনেন্ট থাকে, কি কি কম্পোনেন্ট, এই যে রাইবোসোম, তারপরে তোমার মাইটোকন্ড্রিয়া তো থাকে না, নিউক্লিয়াস, তারপরে আরো কি কি জানি থাকে, টোটাল আমরা যেটা দেখলাম প্রায় 8-10 ধরনের কি থাকে ভিতরে, অঙ্গাণু অর্গানেলি থাকে। এই অর্গানেলিগুলো কি তৈরি করে, একটা প্রেসার তৈরি করে, অসমোটিক প্রেসার, অভিস্রবণীয় প্রেসার তৈরি করে, যেটা প্রায় 2 অ্যাটমসফিয়ার। কত অ্যাটমসফিয়ার? প্রায় 2 অ্যাটমসফিয়ার। আমরা জানি বায়ুমণ্ডলের চাপ হচ্ছে যে 1 অ্যাটমসফিয়ার। সুতরাং একটা বস্তু যদি বায়ুমণ্ডলের চাপের চেয়ে দ্বিগুণ চাপ তৈরি করে, অবশ্যই সেটা তোমার মানে ফেটে যাওয়ার কথা, ব্রাস্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখতেছি যে ব্যাকটেরিয়াগুলো নিজে ব্রাস্ট হয় না। সুতরাং বলতে পারি যে এই টিপিক্যাল সেল ওয়ালটা এই বায়ুমণ্ডলের যে প্রেসার বা এনভায়রনমেন্টের যে 1 অ্যাটমসফিয়ার প্রেসার, তার চেয়ে দ্বিগুণ বা 2 অ্যাটমসফিয়ার প্রেসার সহ্য করার মতো বা উইথস্ট্যান্ড করার মতো তাদের কি থাকে, ক্ষমতা আছে। কি কারণে? সেল ওয়ালটা থাকার কারণে। আচ্ছা, এই অসমোটিক লাইসিস থেকে প্রোটেক্ট করার পাশাপাশি সেল ওয়ালটা আরো কি করে, একটা ব্যাকটেরিয়াকে দে ডিফাইন দ্য শেপ অফ ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়া কোন ধরনের শেপের হবে, হ্যাঁ, একটা সুন্দর গোলাকার একটা শেপ হবে, নাকি তোমার রড শেপ হবে, নাকি অন্য কোনো টাইপের শেপ হবে, এগুলা ডিফাইন করে দেয় এই একটা সেল ওয়ালটা। আচ্ছা, তারপর হচ্ছে যে তোমার আমাদের হিউম্যানের যেহেতু সেল ওয়াল নাই, হিউম্যানের যেহেতু আমাদের সেল ওয়াল নাই, তো দিস অ্যান্টিবায়োটিক্স আর অফ অবভিয়াস বেনিফিটস ফর ট্রিটিং ব্যাকটেরিয়াল ইনফেকশন। মানে সেল ওয়াল থাকার কারণে আমরা একটা সুবিধা পাইছি কি, আমরা অ্যান্টিবায়োটিক ডিজাইন করতে পারতেছি। তোমাদেরকে আমি পড়াবো, তোমরা দেখবা সামনে, যে গ্রাম নেগেটিভ যাদের এই সেল ওয়ালটা কম, মানে খুবই অল্প থাকে, তার চেয়ে যাদের গ্রাম পজিটিভ, যাদের সেল ওয়ালটা অনেক বেশি থিক এবং অনেক মোটা, তাদের এগেইনস্ট অ্যান্টিবায়োটিক ডিজাইন করা অনেক সোজা এবং সহজ। কিন্তু গ্রাম নেগেটিভ যাদের এটা অনেক কম থাকে, তাদের এগেইনস্টে এই অ্যান্টিবায়োটিক ডিজাইন করা অনেক
বেশ কঠিন। আর যে প্রশ্নটা যে ডু অল ব্যাকটেরিয়া হ্যাভ সেল ওয়াল, মানে সব ব্যাকটেরিয়া সেল ওয়াল থাকে কিনা, এটার উত্তর হচ্ছে নো। হ্যাঁ, একটা বিশেষ ধরনের আছে, আমি যেটা বললাম যে মাইক্রোপ্লাজমা, এইসব ব্যাকটেরিয়ার কি থাকে না, সেল ওয়াল থাকে না। এরপরে আসো কম্পোজিশন অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। ব্যাকটেরিয়াল সেল ওয়াল কি দ্বারা তৈরি? আমরা যদি বলি ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইজ মেড আপ অফ পলিস্যাকারাইড ব্যাকবোন, মানে এই ব্যাকবোনটা বা মূল যে স্ট্রাকচারটা এটা কি দ্বারা তৈরি? দুই ধরনের গ্লুকোজ ডেরিভেটিভ দ্বারা তৈরি। ডেরিভেটিভ মানে কি স্যার? ডেরিভেটিভ মানে হচ্ছে যে তাদের মূল স্ট্রাকচারটা হচ্ছে গ্লুকোজের, কিন্তু একটা বা দুইটা মানে অন্যান্য কেমিক্যাল থাকে, মানে রেসিডিউ যুক্ত থাকে। যেমন তোমার অ্যামিন মূলক যদি যুক্ত থাকে, হ্যাঁ, অ্যামিন যদি যুক্ত থাকে তাহলে এটাকে আমরা নাম দিই গ্লুকোস্যামিন। যদি এন নাইট্রোজেন গ্রুপ দ্বারা যুক্ত থাকে তাহলে এটার নাম হবে এন অ্যাসিটাইল গ্লুকোস্যামিন। অ্যাসিটাইল গ্লুকোস্যামিন মানে অ্যাসিটাইল গ্রুপ দ্বারা যুক্ত আর কি। আচ্ছা, আর যদি মিউরামিক অ্যাসিড যুক্ত থাকে তাহলে সেটার নাম হবে অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। তোমরা যদি কেমিক্যাল স্ট্রাকচারটার পরের পৃষ্ঠায় দেখবা, আমি আপাতত তোমাদেরকে এমনিতে বলতেছি যে এই যে আমরা যে পেপটাইডগুলো কেন বলতেছি সেল ওয়ালের মূল স্ট্রাকচার, এটার মূল ব্যাকবোনটা তৈরি হয় কি দ্বারা, মেইন যে স্ট্রাকচারটা তৈরি হয় দুই ধরনের গ্লুকোজ ডেরিভেটিভ দ্বারা। এদের একটার নাম হচ্ছে ন্যাগ অথবা এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, এবং আরেকটার নাম হচ্ছে ন্যাম অথবা এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। আচ্ছা, তারা পরস্পর কি স্যার জোড়ায় জোড়ায় থাকে? হ্যাঁ, জোড়ায় জোড়ায় না, তারা একটার পর একটা অল্টারনেটিভ, দুইটা পাশাপাশি থাকবে না কখনো। দুইটা পাশাপাশি বলতে স্যার দুইটা ন্যাগ বা দুইটা ন্যাম পাশাপাশি থাকবে না। একটা যদি এনএজি হয় তারপর একটা এনএএম হবে, এরকম একটার পর একটা যুক্ত হইতে 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 গোলাকার করে এসে আবার একসাথে মিলে যাবে, মানে গোল স্ট্রাকচারটা গঠন করে, অথবা রাউন্ডেড অথবা তোমার ক্যাপসুল শেপ স্ট্রাকচারটা গঠন করে। আচ্ছা, এই চেইনগুলা ক্রস লিঙ্ক টু ওয়ান অ্যানাদার বাই এ টেট্রাপেপটাইড। এরকম তোমার চেইন একের অধিক থাকবে। একের অধিক বলতে তোমার 8-10টা হইতে পারে চেইন। এরকম 8-10টা চেইন পরস্পরের সাথে যুক্ত থাকবে কিভাবে? পাশাপাশি এক ধরনের পেপটাইড বন্ড হবে। হ্যাঁ, সেই পেপটাইড বন্ডগুলো 4 থেকে 5টা হইতে পারে, এই জন্য এটার নাম হয়েছে টেট্রা। টেট্রা হলে 4টা পেপটাইড বন্ড, মানে 5টা অ্যামিনো অ্যাসিড। আর যদি পেন্টাপেপটাইড হয় তাহলে 6টা অ্যামিনো অ্যাসিড কিন্তু 5টা পেপটাইড বন্ড। হ্যাঁ, যেটা এক্সটেন্ড টু নেম সুগার ইউনিট, allowing a lattice like structure to form। মানে তারা ফর্ম করে কি জন্য? মানে এরকম যদি ক্রস লিঙ্কিং হয়, ক্রস লিঙ্কিং হওয়ার কারণে একটা ল্যাটিস বা একটা ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম হয়, আমরা পরের এটাই দেখবো। আচ্ছা, যে যে 4 ধরনের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে এই যে পেপটাইডগুলো, আবার বলতেছি তোমার এই প্রত্যেকটা চেইন এক একটা চেইন গঠন করে কি দ্বারা? ম্যাগনেম পাশাপাশি যুক্ত হয়ে। আর প্রত্যেকটা চেইন পাশাপাশি যুক্ত থাকে পেপটাইড বন্ধন দ্বারা। এই পেপটাইড বন্ধনে কয়েক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে? এরা বলতেছে 4 থেকে 5 ধরনের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। যেমন নামগুলো দেখে নাও, আসবে এগুলা: এল অ্যালানিন, ডি গ্লুটামিন, এল লাইসিন অর মেসো ডায়ামিনো পাইমিলিক অ্যাসিড এন্ড ডি অ্যালানিন। এই 1 2 3 4 5 এই 5 ধরনের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে এই পেপটাইড গুলাতে। আচ্ছা, এখন স্যার এগুলা কিভাবে তৈরি হয়? এই একটার পর একটা গ্লুকোজ বা এই ন্যাগ রেসিডিউ একটার পর একটা কিভাবে যুক্ত হয়, হ্যাঁ, তৈরি সিনথেসিসটা কিভাবে হয়? আমরা যদিও সিনথেসিসটা ডিটেইলস পড়বো না, তারপর আমরা জেনে রাখি যে একটা ব্যাকটেরিয়া যখন নতুন ব্যাকটেরিয়া তৈরি হয়, একটা ব্যাকটেরিয়া যখন মনে করো একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হয়, তখন প্লাজমা মেমব্রেনে একটা বিশেষ ধরনের এনজাইম থাকে। সেই এনজাইমটার নাম হচ্ছে কি নাম? ট্রান্সগ্লাইকোসাইলেজ। মানে তারা গ্লুকোজ রেসিডিউ ট্রান্সফার করে একটাতে একটাতে, এই জন্য এটার নাম হচ্ছে ট্রান্সগ্লাইকোসাইলেজ। এই ট্রান্সগ্লাইকোসাইলেজ এনজাইমগুলা কি তৈরি করে? ব্যাকবোনটা তৈরি করে। আর ট্রান্সপেপটাইডেজ গুলা কি করে? পেপটাইড বন্ডগুলো তৈরি করে। পাশাপাশি দুইটা এই চেইনের মধ্যে তোমার এনএজি এনএএম এর পেপটাইডোগ্লাইকান যে ব্যাকবোন চেইন, সেই ব্যাকবোন চেইনের মধ্যে পাশাপাশি যুক্ত হয়ে কি তৈরি করে? অ্যামাইড বন্ধন বা পেপটাইড বন্ধন তৈরি করে ট্রান্সপেপটাইডেজ গুলা। আর কার্বক্সিল পেপটাইডের কাজও এরকম, জাস্ট তাদের কাজ হচ্ছে শুধু তোমার এই যে কার্বক্সিল গ্রুপ CO2, এই গ্রুপটা কি করবে? এই গ্রুপটা যেখানে থাকবে সেই জায়গায় পেপটাইড যুক্ত করবে। ঠিক আছে, আমরা এগুলোর কেমিক্যাল স্ট্রাকচারগুলো এখনো দেখি নাই, এর পরের স্লাইডে আমরা স্যার এইটুকু আরেকবার রিপিট করুন। কতটুকুনটুকু এই যে সিনথেসিসটা, না চারটা সিনথেসিস যে অ্যামাইনো অ্যাসিড আছে স্যার এখান থেকে। আমি মানে বলতে চাচ্ছি তোমরা পরে মানে ফিগারটা দেখলে বুঝবা। ফিগারটাতে দেখো এই যে এর যেখানে যে চেইনটা দেখতে পাচ্ছ, এই যে একটা, এখানে আমরা যদি নিচে দেখি ডান পাশে, এই চেইন এরকম চেইন একাধিক থাকতে পারে। কয়টা থাকতে পারে স্যার? 8 থেকে 10টা, বা তার মানে তার বেশি থাকবে না, তবে তার কম, 8 থেকে 10টার মধ্যে থাকে। এখন এই প্রত্যেকটা তো একটার সাথে একটা যুক্ত হওয়া দরকার, ঠিক না? এটা তো একটা চেইন, ধরো একটা নেক্সট চেইন, দেখো প্রত্যেকটা এই একটা অ্যানেসিটাইল গ্লুকোসামিন এবং তার পাশেই অ্যানেসিটাইল মিউরামিক অ্যাসিড পাশাপাশি যুক্ত, দেখছো? এটাতে এরকম পাশাপাশি একটার পর একটা অল্টারনেটিং ভাবে যুক্ত হয়ে হয়ে একটা বিশাল চেইন গঠন করে। আর এই প্রত্যেকটা চেইন আবার পাশাপাশি যুক্ত হইতে হয়। উপরেরটা ধরো একটা চেইন, নিচেরটা ধরো আরেকটা চেইন। এই পাশাপাশি চেইন যদি যুক্ত হইতে হয়, আমরা বললাম আমাদেরকে কি লাগবে? পেপটাইড বন্ধন লাগবে। এই পেপটাইড বন্ধন
তো কয়টা হইতে পারে? 4টা হইতে পারে, 5টা হইতে পারে। যদি 4টা হয় এটার নাম হচ্ছে টেট্রাপেপটাইড, যদি 5টা হয় এটার নাম হচ্ছে পেন্টাপেপটাইড। ওকে, এখন স্যার এই পেপটাইড বন্ধনে আমরা জানি অ্যামিনো অ্যাসিডে পেপটাইড বন্ধন করতে হয়। তার মানে এখানে কয় ধরনের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে? এই পেপটাইড বন্ধনে সাধারণত 5 ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে। এর নাম বলছে, নামগুলো কি কি আমরা যদি আবার একটু ব্যাক যাই, অ্যামিনো অ্যাসিডগুলোর নাম দেখো, অ্যালালিন মানে এল অ্যালালিন, তারপরে হচ্ছে ডি অ্যালালিন, তারপরে ডি গ্লুটামিন, এল লাইসিন। 4 ধরনের স্যার অ্যামাইনো অ্যাসিড থাকে স্যার এখানে। 4 ধরনের, মূলত 4 ধরনের। ওই যে অ্যালালিন তো এল আর ডি দুইটা, এখন একটা ধরছে। আচ্ছা দেখো তোমরা, ওই যে অ্যালালিন ডি অ্যালালিন এই দুটাকে একটা ধরছে, আর বাকি তাহলে মোট 4টা, আর মেসো ডাইঅ্যামিনো পাইমিলিক অ্যাসিড। আচ্ছা আমরা কেমিক্যাল স্ট্রাকচারটাতে আবার যাই, খুব ভালো করে দেখো কেমিক্যাল স্ট্রাকচারটা। দেখো এটা হচ্ছে যে বেসিক গ্লুকোজ স্ট্রাকচার, আমি আমি হাত দিয়ে দেখাই। দেখো এইটুকু হচ্ছে যে গ্লুকোজ স্ট্রাকচার। এই গ্লুকোজের 2 নাম্বার কার্বনে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, যেখানে অক্সিজেন যুক্ত সেটা হচ্ছে 1 নাম্বার কার্বন। 1 2 নাম্বার কার্বনে দেখো এখানে ছিল শুধু ওএইচ, এখানে কি ছিল? ওএইচ ছিল। সেই ওএইচটা রিপ্লেস হয়ে এখানে একটা এন যুক্ত হয়েছে। হ্যাঁ, এন যুক্ত হয়েছে এবং সেই এন এর মাধ্যমে একটা অ্যাসিটাইল গ্রুপ যুক্ত হয়েছে। এই ট্রান্সফারটা কে করছে? অ্যাসিটাইল ট্রান্সফারেজ। এনজাইমটার নাম কি? অ্যাসিটাইল ট্রান্সফারেজ যে এনজাইমটা করছে। আচ্ছা, এন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার এন অ্যাসিটাইল গ্লুকোসামিন। গ্লুকোসামিন কেন হইলো নামটা সহজেই বুঝতে পারতেছো। এন অ্যাসিটাইল মানে এন দ্বারা যুক্ত 2 নাম্বার কার্বনে, আর এই গ্লুকোসামিন হচ্ছে এই কারণে যে তোমার অ্যামিন গ্রুপটা করি। হ্যাঁ, এই যে এই অ্যামিনো দেখতে পাচ্ছো, এই এনএইচটার নাম হচ্ছে অ্যামিনো গ্রুপ। যদি অ্যাসিটাইলটা না থাকতো, তাহলে এটার নাম হইতো শুধু গ্লুকোসামিন। যেহেতু তোমাদের শেষ হয়ে যাবে 10 মিনিট পরে, আবার তোমরা মানে প্রিপেয়ার থাকো আর কি আবার দেওয়ার জন্য, ঠিক আছে? আমি আবার 10 মিনিট পর টাইম শেষ হয়ে যাবে, টাইম শেষ হয়ে গেলে আমি তোমাদেরকে আবার করলে একই আবার, আর যাতে ইনভাইটেশন না দেওয়া লাগে, একই লিঙ্ক একই পাসওয়ার্ড, তোমরা জাস্ট কি করবা, জয়েন দেবা। আচ্ছা দেখো এখানে যে যদি এখানে এস্টাইল গ্রুপটা না থাকতো, COCH3 এস্টাইল গ্রুপটা না থাকতো, এটার নাম হতো শুধু গ্লুকোসামিন। যেহেতু একটা এস্টাইল গ্রুপ যুক্ত আছে এন টার্মিনালে বা এন মাধ্যমে, এই জন্য এটার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন বা ন্যাগ। এরপর তারপরেরটাতে দেখো মিউরামিক অ্যাসিড যুক্ত। মিউরামিক অ্যাসিড কয় নাম্বার কার্বনে যুক্ত? দেখো এখান থেকে যদি আমরা মানে কাউন্টিং শুরু করি, 1 2 3 নাম্বার কার্বনে একটা মিউরামিক অ্যাসিডিক রেসিডিউ যুক্ত, কিন্তু সেটা এন দ্বারা না, মানে এন দ্বারা কানেক্টেড না, সেটা ও দ্বারা কানেক্টেড। তো ব্যাপারটা হচ্ছে যে ও দ্বারা কানেক্টেড হলে সেটা আর বলতে হয় না যে ও অ্যাসিড, এরকম বলতে হয় না, ও মিউরামিক অ্যাসিড বলতে হয় না। কিন্তু যদি এন দ্বারা কানেক্টেড হয়, দেখো এটা কিন্তু এন দ্বারা আছেই, অ্যাসিটাইল গ্রুপটা আছেই, হ্যাঁ, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। তাহলে এরকম ন্যাগ আর ন্যাম পাশাপাশি, অল্টারনেট মানে বুঝতেছি তো, মানে একটার পর একটা, পাশাপাশি দুইটা কখনো থাকবে না, পাশাপাশি দুইটা ন্যাগ থাকবে না, পাশাপাশি দুইটা ন্যাম থাকবে না। একটা যদি এনএজি থাকে, একটা এনএম থাকে, এরকম একটার পর একটা যুক্ত হইতে হইতে এরকম লম্বা একটা চেইন তৈরি করে, এরকম একটা চেইন, এরকম 8 থেকে 10টা চেইন থাকতে পারে। প্রত্যেকটা চেইন, হ্যাঁ, প্রত্যেকটা চেইনের সাথে যুক্ত কিভাবে, তোমরা যদি এই স্ট্রাকচারটা দেখো তাহলে বুঝতে পারবা। যে দেখো এরকম লাঠির মতো গোলাকার যে স্টিকের মতো স্ট্রাকচার গুলো, এটা হচ্ছে যে আমাদের ম্যাগনাম রেসিডিউ, দেখো একটা পর একটা যুক্ত হয়েছে। আর যে এরকম এই মানে ট্যাবলেটের মতো যেগুলো দেখতেছো, যেগুলো এরকম ছোট 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 ছোট, এগুলো হচ্ছে যে পেপটাইড বন্ড। তাহলে দেখো প্রত্যেকটা চেইন প্রত্যেকটার সাথে যুক্ত, কি দিয়ে যুক্ত, কিভাবে যুক্ত? অ্যামিনো অ্যাসিড দ্বারা যুক্ত। অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পরের সাথে পেপটাইড বন্ডটা কানেক্টেড, ঠিক আছে? তাহলে পেপটাইড বন্ড গুলো কোথায় হয়েছে স্যার? পেপটাইড বন্ড গুলো এই যে দেখো, এই জায়গাগুলোতে পেপটাইড বন্ড গুলো তৈরি হচ্ছে। 4টা কি 5টা? 4টা কি 5টার চেয়ে বেশি নয়। গুনে গুনে দেখো 4 থেকে 5টার চেয়ে বেশি নয়। আমরা যদি এটা গুনি, 1 2 3 4 5, এই 5টাই এখানে। ওকে, এই যে এখানে আসলে মানে মূলত তোমাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে যুক্ত তারা। তোমরা যদি করতে চেষ্টা করো, এটা একটা চেইন, এই চেইনের সাথে তার পাশের চেইন কিভাবে যুক্ত হয়েছে, ঠিক আছে? আর যদি তোমরা মানে এমনিতে দেখতে চাও যে স্যার হ্যাঁ মানে কেমিক্যাল স্ট্রাকচার ছাড়া আমরা এমনিতে মানে বক্স টক দিয়ে দেখতে চাই, তাহলে এখানে এটা আরো সুন্দর ফিগার আছে। আমরা যদি পরে আর একটু পরে যাই, যে দেখো এখানে ফিগার আমরা দেখাবো, যদিও পরে আসবো, আপাতত আমরা এগুলো শেষ করে আসি। আচ্ছা, তারপরে আমরা চলে আসি যে ব্যাকটেরিয়াকে যদি আমরা ক্লাসিফাই করার চেষ্টা করি অন দ্য বেসিস অফ গ্রাম স্টেইনিং। স্যার হ্যান্স ক্রিস্টিয়ান গ্রাম একটা বিশেষ টেকনিক আবিষ্কার করছিল কি জন্য? ব্যাকটেরিয়াকে স্টেইন করার জন্য। এটার নাম কি? গ্রাম স্টেইনিং। তোমরা এটা অনেকেই পারো, অনেকেই করো, এবং অনেকেই খুব ভালোই পারো। তোমাদেরকে এটা আমাদের প্র্যাকটিক্যালও করানো হবে যখন ক্লাস করবে, তখন এটা মনে হয় এখন আজিম ভাই করায়, আজিম ভাই খুব ভালো করে করাবে এটা। হ্যাঁ,
আমরা যদি দেখি যে আসলে অন দ্য বেসিস অফ গ্রাম স্টেনিং, হ্যাঁ, এই বিশেষ স্টেনিং এর উপর বিশেষ করে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সকল ব্যাকটেরিয়া, পৃথিবীতে যত ব্যাকটেরিয়া পাওয়া যায়, এভরি ব্যাকটেরিয়া আর অফ টু টাইপস, নোন অ্যাজ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। এটা কিসের উপর ভিত্তি করে? যে তারা যে স্টেনিংটা করছে, সেই স্টেনিংটা যে তোমার ওই স্টেনিং এর কালারটা যে কি করতে পারে, ধরে রাখতে পারে, হ্যাঁ, যেটা দ্য টাইপ অফ ব্যাকটেরিয়া হচ্ছে রিটেন্স দ্য, শুনতেছি কি? জি স্যার, জি স্যার, আচ্ছা, না স্যার, যে যে এই গ্রাম স্টেনিং এর মূল কালারটা যারা ধরে রাখতে পারে, হ্যাঁ, পুরো স্টেনিং প্রসেসে, এই তাদেরকে বলা হয় গ্রাম পজিটিভ। আর যারা গ্রাম স্টেনিং এর কালারটা ধরে রাখতে পারে না, বরঞ্চ কাউন্টার স্টেনিং, মানে পরের বার যে স্টেনিং করা হয় দ্বিতীয়বার, ওই স্টেনিং এর মানে দ্বিতীয় আরেকটা কালার দিয়ে দেয়, তাদেরকে বলা হয় গ্রাম নেগেটিভ। তাহলে তোমাদেরকে যদি বলা হয়, মানে একদম সহজ ভাষায় বুঝিয়ে বলো এই গ্রাম স্টেনিং প্রসেসটা কি, হ্যাঁ, বলবা যে গ্রাম স্টেনিং প্রসেসটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে যে ব্যাকটেরিয়া, দ্য টাইপ অফ ব্যাকটেরিয়া হুইচ রিটেন্স মানে ধরে রাখতে পারা বা পুনরুদ্ধার করা, হ্যাঁ, গ্রামের তারা যে ডাইটা ইউজ করে বা যে রংটা ইউজ করে, সেই রংটা যারা পুনরুদ্ধার করতে পারে তারাই হচ্ছে যে তোমার গ্রাম পজিটিভ। আর যারা পারে না, মানে তাদেরকে আবার দ্বিতীয়বার কি করতে হয়, কালার করতে হয়, তারাই হচ্ছে যে গ্রাম নেগেটিভ সেল। ওকে, আমরা যদি স্ট্রাকচার দেখি, বেসিক স্ট্রাকচারে আসো, গ্রাম পজিটিভ স্ট্রাকচার দেখো কেমন। প্রথমে একটা সবুজ যে কালার এটা দেখতে পাচ্ছ, সবুজ কালারের যে লেয়ারটা, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের লেয়ার। কিসের লেয়ার? প্লাজমা মেমব্রেনের। সেই সবুজ লেয়ারটার পরে একটা ব্লু স্পেস আছে, সেই ব্লু স্পেসটার নাম হচ্ছে যে পেরিপ্লাজমিক স্পেস, বা মানে এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা। মানে এই জায়গায় সাধারণত সেল ওয়ালের তৈরি করে যে এনজাইমগুলো আমরা যে বললাম, ট্রান্সপেপটাইডেজ, অ্যামিনো ট্রান্সফারেজ, কার্বক্সিপেপটাইডেজ, এই এনজাইমগুলো সাধারণত এই ব্লু, এই নীল ফাঁকা জায়গাটাতে অবস্থান করে। এই পেরিপ্লাজমিক স্পেসটার পরে যে লাল জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, যে রেড লেয়ারটা দেখতে পাচ্ছ, সেই লেয়ারটাই হচ্ছে আসলে আমাদের পেপটাইডোগ্লাইকানের লেয়ার। এই 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 ব্যাকটেরিয়া, এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের 90% জায়গায় দখল করে রাখে কারা? তোমার পেপটাইডোগ্লাইকান। এই লাইনটা তোমরা পড়ো, যে দ্য সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর কম্পোজড প্রিডমিনেন্টলি অফ পেপটাইডোগ্লাইকান। পেপটাইডোগ্লাইকান দ্বারা তৈরি, তাদের মূলত তারা ইনফ্যাক্ট আসলে বলতে গেলে তাদের 90% জায়গায় কি দ্বারা তৈরি? পেপটাইডোগ্লাইকান দ্বারা তৈরি। এবং একটা খুবই খুবই পাতলা একটা লেয়ার থাকে, এডিশনাল কম্পোনেন্ট ইন গ্রাম পজিটিভ লেয়ার, খুবই পাতলা, মানে এডিশনাল একটা লেয়ার থাকে, এটার নাম হচ্ছে যে কিসের লেয়ার? টেইকোইক অ্যাসিডের লেয়ার। একটা গ্লাইকোপলিমার, এটা থাকে কোথায়? নিমজ্জিত, এমবেডেড থাকে পেপটাইডোগ্লাইকান লেয়ারটার মধ্যে, নিমজ্জিত থাকে। আচ্ছা, তারপরে আমরা যদি এর পরের পৃষ্ঠায় যাই, পরের স্লাইডে যাই, গ্রাম নেগেটিভ সেল ওয়ালের, the cell walls of gram negative bacteria are more complex, এটা একটু বেশি জটিল। কোনটার চেয়ে? গ্রাম পজিটিভের চেয়ে গ্রাম নেগেটিভের স্ট্রাকচারটা একটু বেশি জটিল। হ্যাঁ, এটার কারণ কি? সঙ্গত কারণ আছে। কারণ তাদের দেখো, দে ডু কন্টেন পেপটাইডোগ্লাইকান, তাদের পেপটাইডোগ্লাইকান থাকে, কিন্তু সেই পেপটাইডোগ্লাইকানটা কতটুকু? মাত্র 5 থেকে 10% এরিয়া কভার করে। মানে 100 ভাগ যদি হয় একটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল, তাহলে 90% হচ্ছে গ্রাম পজিটিভের পেপটাইডোগ্লাইকান, আর দেখো গ্রাম নেগেটিভের মাত্র 5 থেকে 10% হচ্ছে মাত্র পেপটাইডোগ্লাইকান টোটাল। তাইলে বাকি 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 জায়গাগুলো কে কভার করে? বাকি জায়গাগুলোতে কি থাকে? বাকি জায়গাগুলোতে দেখো একটা কি থাকে, এই পেপটাইডোগ্লাইকান লেয়ারটা ছাড়াও আরেকটা লেয়ার থাকে, যেটার নাম হচ্ছে যে আউটার মেমব্রেন, এর নাম হচ্ছে লিপোপলিস্যাকারাইড। কি? লিপোপলিস্যাকারাইড মানে লিপিডের সাথে স্যাকারাইড বা গ্লুকোজ রেসিডিউ বা সুক্রোজ রেসিডিউ যুক্ত, এই জন্য এটার নাম হচ্ছে লিপোপলিস্যাকারাইড। আবার বলি, লিপিড রেসিডিউ থাকবে এবং সেখানে অনেকগুলা গ্লুকোজ রেসিডিউ যুক্ত থাকবে তার সাথে, লিপিডের সাথে, এই জন্য এটার নাম হচ্ছে লিপোপলিস্যাকারাইড। এবং এটা কি থাকে? অ্যাঙ্কর্ড হয়ে থাকে। অ্যাঙ্কর্ড মানে কি? অ্যাঙ্কর্ড মানে হচ্ছে ধরো এই যে জাহাজ এসে অ্যাঙ্কর করে না, তোমার বন্দরে যেরকম জাহাজ কি করে, এটাকে কি বলে? অ্যাঙ্কর করে। এই যে দেখবা তোমরা একটা জানা ল্যান্ড করে টাইপ, মানে আটকে থাকে যেখানে, এরকম এটা আটকে থাকে কোথায়? আউটার মেমব্রেনটাতে বা পেপটাইডোগ্লাইকান লেয়ারটার ভিতরে এরা আটকে থাকে এরকম। আচ্ছা, দিস ইজ অ্যান অ্যানাদার স্ট্রাকচার, মানে তোমরা যদি দেখো এখানে, শোনো, এটা কিন্তু কেমিক্যাল স্ট্রাকচার না, এটা হচ্ছে একটা ফিজিক্যাল স্ট্রাকচার। মানে তোমাদেরকে যদি মানে ফিজিক্যালি দেখাইতে চাই, জিনিসটা এরকম হবে, কেমিক্যালি না। কেমিক্যাল সেক্টর আমরা একটু পরে দেখবো আবার। দেখো, প্রথমে যে লেয়ারটা দেখতে পাচ্ছ সবুজ, ভিতরের দিক থেকে, এই ভিতরটা হচ্ছে সেলের ভিতরে, এটা কিন্তু সেলের ভিতরে না, আবার বলতেছি বাইরের দিকটা ভিতরে না। এই যে গোল অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে সেলের ভিতরে, এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ঠিক পরপর যে জায়গাটা সবুজ, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, বা আমরা জানি কোষ ঝিল্লি, সেল মেমব্রেন। তারপরে দেখো একটা ফাঁকা জায়গা, এটার নাম হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। তারপরে লাল, যেটা পেপটাইডোগ্লাইকান লেয়ার। তারপরে আবার একটা ফাঁকা জায়গা বা পেরিপ্লাজমিক স্পেস। সেই ফাঁকা জায়গাটার পরে আছে আমাদের দ্বিতীয় লেয়ারটা বা লিপোপলিস্যাকারাইড বা এলপিএস লেয়ারটা, আউটার মেমব্রেনটা।
বুঝতে পারছি? আমরা এখন শেষ হয়ে যাবে আর 1 মিনিট 50 মিনিটের মতো আছে মানে এই সেশন। তারপরে তোমরা এখান থেকে কিন্তু যা দেখলা তার মানে হচ্ছে যে আমরা গ্রাম পজিটিভের লেয়ারটা দেখলাম খুবই মানে সিম্পল স্ট্রাকচার, একবারেই আমরা বলে ফেলতে পারি। হ্যাঁ বলো। স্যার তাহলে কি নেগেটিভ গ্রাম নেগেটিভে স্যার দুইটা পেরে প্লাজমিক স্পেস থাকে? রাইট, ঠিক বলছেন। আর গ্রাম পজিটিভে একটা পেরিপ্লাজমিক স্পেস থাকে। কিন্তু আমাদেরকে আসলে মনে হয় যে গ্রাম পজিটিভটাই বোধহয় বেশি ঝামেলার হবে, ঠিক না? কিন্তু দেখছো আসলে গ্রাম নেগেটিভ স্ট্রাকচারটা বেশি কমপ্লেক্স এবং জটিল। আচ্ছা, আমরা এই স্লাইড থেকে এই করব যে যদি আমরা গ্রাম পজিটিভ দেখি, দেখো একদম মানে যদি তুমি একটা ব্যাকটেরিয়ার সেল কেটে এনে আউটার লেয়ারটা কেটে এনে দেখতে চাও এরকম হবে। তাহলে আমি যদি তোমাদেরকে দেখাই, তাহলে এই যে বাইরের যে লেয়ারটা দেখতে পাচ্ছ, বাইরে আউটার, এটা হচ্ছে পেপটোগ্লাইকান লেয়ারটা, এই যে উপরেরটা। এই পেপটোগ্লাইকান লেয়ারটার মধ্যে দেখো কিছু টেইকোইক অ্যাসিড নামে কিছু রেসিডিউ, যেরকম যে হলুদ আকৃতির বা বাদামি আকৃতির, বাদামি কালারের যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টেইকোইক অ্যাসিড, যেটা এমবেডেড মানে নিমজ্জিত। কিছু কিছু প্রোটিন থাকে, হ্যাঁ, ওয়াল অ্যাসোসিয়েটেড প্রোটিন, ওগুলো আমরা আপাতত না দেখি। ঠিক এটার নিচেই, হ্যাঁ, এটার নিচেই ঠিক যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। তাহলে এই ফিগারটা খুব ইম্পর্টেন্ট। এই ফিগারটা তোমরা এভাবে মানে এটা সাধারণ ধারণা পাবা। একদমই লাইভ যদি তোমরা দেখতে চাও যে একটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালে আসলে কেমন থাকে তারা দেখতে এরকম। হ্যাঁ, তার পাশেই তোমার তাদের কেমিক্যাল, এই পেপটোগ্লাইকানের কেমিক্যাল স্ট্রাকচারটা দেওয়া আছে, দেখো। এটা আমরা আগেও দেখছি, একবার দেখছি না আগে স্ট্রাকচারটা? হ্যাঁ, যদি কেমিক্যাল স্ট্রাকচারটা আঁকতে বলি আঁকতে হবে। হুম, 12 জন আসছে। বাকিদেরকেও একটু তাড়াতাড়ি বলো আসতে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি আবার। দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। কেউ আসলে আমাকে একটু বলো আবার, আমি admit করে আচ্ছা আসছি। স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে পাশেই কেমিক্যাল স্ট্রাকচারটা, এখানে তোমার পেপটাইডোগ্লাইকান লেয়ারে
তারপরে হচ্ছে যে তোমার মানে যদি টেইকোইক অ্যাসিড গুলো থেকে প্রশ্ন আসে যে বলো তো টেইকোইক অ্যাসিড গুলো কিভাবে থাকে, তারা কি এমবেডেড থাকে নাকি ভিতরে করা থাকে নাকি বাইরের দিকে থাকে? তারা হচ্ছে যে কি থাকে, এমবেডেড। বলবা কি কি থাকে, এমবেডেড মানে হচ্ছে যে নিমজ্জিত। বাংলায় যদি আমি বলি এর চেয়ে ভালো বাংলা আর হয় না, নিমজ্জিত মানে একটু অংশ বাইরে থাকবে আর হালকা একটু অংশ ভিতরে করা থাকবে। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। মিউট করে গান গাও, মিউট করো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার দেখো এখানে এবার হচ্ছে গ্রাম নেগেটিভ সেল ওয়াল। হ্যাঁ, সেটার এটা কেমন দেখো, দেখেই বোঝা যাচ্ছে এটা আগেরটার চেয়ে একটু বেশি কি জটিল বা কমপ্লেক্স। সাবরিনা আলম আসছে। ওকে, তাহলে এখানে কি কি আছে একটু দেখো। আমরা যদি ভাগ করি পুরো সেল ওয়ালটাকে আমরা কয়েকটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধরো এই আউটার মেমব্রেন, তারপর হচ্ছে এই পেরিপ্লাজমিক স্পেস বা ফাঁকা স্থান, আর নিচের দিকে হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। এই সবাইকে বলতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তোমাকে আমি এরকমই এক্স্যাক্টলি আঁকতে দিব না, কিন্তু মনে করো এখান থেকে একটা একটা তো আঁকতে পারবা, সবগুলো হয়তো আঁকতে পারবা না, সবগুলো আঁকার সময়ও পাবা না, জাস্ট একটা একটা করে আঁকলেও হবে প্রত্যেকটা অংশ থেকে ছোট করে। আচ্ছা দেখো, নিচের অংশটা হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। এটা সবার ক্ষেত্রে একই, গ্রাম পজিটিভের ক্ষেত্রে যা, গ্রাম নেগেটিভের ক্ষেত্রেও তা। কিন্তু তারপরে যে পেরিপ্লাজমিক স্পেস, দেখো পেরিপ্লাজমিক স্পেস এখানে দুইটা। মিউট করো। সবাইকে বলতেছি শোনো, দেখো তার পেরিপ্লাজমিক স্পেস যে দুইটা, তার দেখো দুইটা প্রমাণ। এই যে এখানে একটা পেট্রোগ্লাইকানটা কত চিকন দেখছো। আমরা যদি আগেরটার সাথে তুলনায় যাই, আমরা যদি আগের পৃষ্ঠাটাতে যাই, যে দেখো এটা হচ্ছে যে তার পেপটিডোগ্লাইকান লেয়ার, দেখো কত বড়, কত কত থিক। আর এটার পেপটিডোগ্লাইকান লেয়ার পরেরটা গ্রাম নেগেটিভের পেপটিডোগ্লাইকান লেয়ার দেখো কত থিন। আমরা যদি বিপরীত শব্দটা ইউজ করি, থিন, এই খুবই পাতলা চিকন একটা লেয়ার। তারপরে আবার একটু ফাঁকা জায়গা, দেন হচ্ছে তোমার আউটার মেমব্রেনটা শুরু। এই এক্সট্রা আউটার মেমব্রেনটা গ্রাম পজিটিভে থাকে না। এখন স্যার এই এক্সট্রা আউটার মেমব্রেনে কি কি থাকে, কি কি কেমিক্যাল কম্পোনেন্ট থাকে? এখানে থাকে অক্সিজেন স্পেসিফিক বা ও মানে অক্সিজেন গ্রুপ দ্বারা যুক্ত ও স্পেসিফিক পলিস্যাকারাইড, যেটার নাম হচ্ছে আমরা বলি লিপোপলিস্যাকারাইড বা এলপিএস। এই যে দেখো লিপোপলিস্যাকারাইড লেয়ারটা এখানে লেখা হচ্ছে এলপিএস। এই প্রত্যেকটা লিপিড স্ট্রাকচার দেখো, এই যে একটা একটা গোল্লা মাথা, একটা একটা লেজ, আবার উপরের দিকে একটা একটা গোল্লা, নিচের দিকে লেজ। এই এই অংশটার নাম হচ্ছে লিপোপলিস্যাকারাইড। তার এই এই পৃষ্ঠে প্রত্যেকটা লিপিডের সাথে একটা একটা করে কি যুক্ত, স্যাকারিন বা স্যাকারাইড রেসিডিউ যুক্ত। এর মধ্যে কারো কারো নাম ধরো লিপিড এ, আবার কিছু কিছু প্রোটিনও আছে, এমবেডেড প্রোটিন আছে। তারপর হচ্ছে তোমার কোর পলিস্যাকারাইড, যেগুলো এগুলো দেখতেই পাচ্ছ এখানে এইটুকু আলাদা করে, এই যে এইটুকু হচ্ছে এগুলো পলিস্যাকারাইড বা বাইরে সরভুজাকৃতি যে জিনিসগুলো দেখা যাচ্ছে বাইরের দিকে, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। আর এই যে তোমার গোল্লা মাথা আর লেজালা যেগুলো, এই যে নীল এবং হলুদ, এই অংশগুলোর নাম হচ্ছে যে লিপিড স্ট্রাকচার। আর তাহলে বলতে পারো স্যার ব্যাকটেরিয়ার ভিতরের স্ট্রাকচার কোনটা, বাইরের স্ট্রাকচার কোনটা? তোমাদের বোঝা উচিত যে যেহেতু আমরা আউটার মেমব্রেন এটাকে বলতেছি, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বাইরের দিকে স্ট্রাকচার। তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে যে ফিগারে লেখা আছে আউট। আর ব্যাকটেরিয়ার ভিতরের দিকে স্ট্রাকচার কোনটা, ইন, মানে ভিতরের দিকে, এটা হচ্ছে ইন। এখন বলো বুঝছো কিনা আমার কথাগুলো? এগুলো তোমাদের মধ্যে যে একজন ভালো বুঝছো, একজন একটু আমাকে বলো যে স্যার গ্রাম নেগেটিভের সেল ওয়ালটা এরকম, এই কম্পোনেন্ট গুলো থাকে। একজন একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা মোটামুটি ই করতে পারছো। একজন একটু বলো। হ্যালো, মোর্শেদ? মোর্শেদ? স্যার এটাকে আরেকবার রিপিট করবেন স্যার? না, আমি রিপিট করতে যাচ্ছি না। তোমরা যে একজন বুঝছো একটু করে বলো। আমি অবশ্যই রিপিট করব, তোমরা কি কি বুঝছো একটু শুনে নেই তারপর বলো। কি বলো, কেউ পারবে না? কেউ শুনো নাই নাকি? যা দেখে দেখে বলো না, যা আছে দেখে দেখে বলো। স্যার শুনছি কিন্তু বলতে পারতেছি না স্যার। পারবা, এই তুমি পারবা না, একটু করে বলো। স্যার বলো, সমস্যা নাই, কোনো সমস্যা নেই।
আমি আছি, আমি এরপর আবার বলি। স্যার গ্রাম স্যার, পজিটিভ কোশ্চেনটা আরেকবার বলবেন স্যার। আর প্রশ্নটা হচ্ছে গ্রাম নেগেটিভস এই যে স্ট্রাকচারটা, সেল ওয়ালের স্ট্রাকচারটা, এটা এরকম মানে কি কি কম্পোনেন্ট থাকে এগুলো আমাকে একটু বুঝিয়ে বলো যে স্যার এই জিনিসগুলো থাকে, এই ভাগে ভাগ করা যায়। স্যার গ্রাম নেগেটিভ সেল ওয়ালের এটা স্যার গ্রাম পজিটিভ সেল ওয়ালের চেয়ে পাতলা এবং কি স্যার এটার কোনটা 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 পাতলা? পেপটাইডোগ্লাইকানটা স্যার পাতলা? লেয়ার গুলো স্যার লেয়ার এই পেরিপ্লাজম না না না, পেরিপ্লাজম না, পেপটাইডোগ্লাইকান লেয়ারটা পাতলা। আমি আবার তুলনা করে দেখাই তোমাদেরকে, দ্বিতীয়বারও গেছিলাম যে গ্রাম পজিটিভের পেপটাইডোগ্লাইকান লেয়ারটা গ্রাম পজিটিভ লেয়ারের 90%। এই পেপটাইডোগ্লাইকান লেয়ারটা দেখো কত মোটা, পেপটাইডোগ্লাইকান। আর গ্রাম নেগেটিভের পেপটাইডোগ্লাইকানটা দেখো কত চিকন, কত পাতলা। এটা বলতে হবে তো মুখে, বাকি লেয়ার গুলা তো চেঞ্জ নাই, শুধু এইটাতে পার্থক্যটা আর এটাতে। হ্যাঁ, তারপর বলো এটাকে কয় ভাগে ভাগ করা যায়? গ্রাম নেগেটিভের সেল ওয়ালটাকে টোটাল কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, ঠিক না? বা 3 জি, ভাগে স্যার। বলতে পারো। পেরিপ্লাজমিক স্পেস দুইটা, একটা পেপটাইডোগ্লাইকান লেয়ার আর একটা আউটার মেমব্রেন। আউটার মেমব্রেনে কি কি থাকে বলো তো? ওই উপরের দিকে আছে, উপর থেকে দেখে দেখে বলো। স্যার স্পেসিফিক ডান পাশে? পলিস্যাকারাইড, কোর পলিস্যাকারাইড, হ্যাঁ। লিপিড, এ প্রোটিন, হ্যাঁ, তারপর তারপর স্যার লিপোপলিস্যাকারাইড। রাইট, এটা একটা নাম আছে, পুরোটার নাম কি? এলপিএস, ঠিক না? লিপোপলিস্যাকারাইড নামে পরিচিত। এলপিএস আমরা বলি। ওকে, এই তো পারছো তো? তোমরা তো ভয় পাচ্ছ কেন? দুজন আমাদেরকে মানে রিপিট না করলে, মানে আমাকে যদি না বলো তোমরা, তাহলে আমি বুঝতে পারবো না তোমরা আসলে কতটুকু কি করছো। ঠিক আছে, তাহলে আমার এখানে কনক্লুশন হচ্ছে যে আমি বুঝাতে যাচ্ছি যে গ্রাম পজিটিভ লেয়ারটা অনেক মোটা হওয়া সত্ত্বেও এটার লেয়ারটা অনেক বেশি কমপ্লেক্স। গ্রাম নেগেটিভেরটা অনেক জটিল, এটার একটাই কারণ তার এই বাইরে এলপিএস এর উপস্থিতি। ঠিক আছে, এখন আসো পার্থক্য করি আমরা, দুটোর মধ্যে পার্থক্য কি বলো, দেখে দেখে বলো, প্রথম থেকে পার্থক্য বলো একজন। স্যার পেপটিডোগ্লাইকেন লেয়ার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পাতলা এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মোটা বা আর ঠিক। ট্রাইকোইক অ্যাসিড হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় নাই আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে থাকবে, তা অনেকগুলা। তারপর স্যার পেরিপ্লাজমিক স্পেস গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকবে আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে থাকবে না। এখানে একটু চেঞ্জ করবো তোমরা, যে থাকবে মানে দুইটা থাকবে, এখানে থাকবে কিন্তু একটা, এরকম হবে আর কি। টোটাল অ্যাবসেন্ট, এটা ভুল লেখছে আর কি, অ্যাবসেন্ট হবে না এখানে। আচ্ছা, আপাতত যা আছে তাই দেওয়া আর কি, আমি এতে তোমাদেরকে শুধরাই দেবো। ঠিক আছে, এরপরে লিপোপলিস্যাকারাইড। স্যার আউটার মেমব্রেন প্রেজেন্ট আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট, রাইট। এটা তো দেখলা, মানে একটু আগে দেখলা, এটা কি ব্যাখ্যা করা দরকার আছে? জি স্যার, একটু আগে জি স্যার। পরে স্যার লাইপোপলিস্যাকারাইড কন্টেন্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে হাই থাকবে আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে ভার্চুয়ালি নন। মানে নাই, একেবারেই নাই। জি স্যার। হ্যাঁ, তারপর টক্সিন কে তৈরি করে? টক্সিন প্রোডিউস এটা স্যার প্রাইমারি এক্সোটক্সিন, এন্ডোটক্সিন স্যার। গ্রাম নেগেটিভে এন্ডোটক্সিন করবে আর গ্রাম পজিটিভে এক্সোটক্সিন। রাইট, গুড। এটা হচ্ছে যে তোমার, আমি তোমাদেরকে প্রথমেই বলছি যে এন্ডোটক্সিন মানে কি, এটা হচ্ছে যে তোমার ইন্টারনাল টক্সিন আর কি, মানে পেটের পীড়া বা মানে আমাদের ভিতরে ইন্টারনাল অর্গানের যে প্রবলেম এগুলো তৈরি করে। আর এক্সোটক্সিন যেগুলো, এগুলো হচ্ছে তোমার আমাদের সারফেসে, সেল সারফেস মানে চামড়ায় যে প্রবলেমগুলো তৈরি করে। আচ্ছা, তারপর হচ্ছে যে তোমার রেজিস্ট্যান্ট টু ফিজিক্যাল ডিসরাপশন। এটার মানে কি, যে বাইরে থেকে তুমি যদি চাপ দাও বা ফিজিক্যালি কোনো ফোর্স প্রয়োগ করো, তাহলে কোনটা বেশি তোমার মানে চাপ সহ্য করার ক্ষমতা বেশি বলো তো? এটা স্যার গ্রাম পজিটিভের ব্যাকটেরিয়ার বেশি আর কম কার? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভের কম। আচ্ছা, তারপরে সেল ওয়াল কম্পোজিশন। সেল ওয়াল কম্পোজিশনের পার্থক্য সবাই পারো, যে একটাতে হচ্ছে মাত্র 10 থেকে 20% পিজি বা পেপটাইডোগ্লাইকান কোথায়, এটা হচ্ছে গ্রাম নেগেটিভে। 20 থেকে 30% হচ্ছে এলপিএস, আর বাকিটা ফাঁকা জায়গা। জি স্যার। আর গ্রাম পজিটিভে হচ্ছে যে পুরাটাই অলমোস্ট 90% কি তোমার পেপটাইডোগ্লাইকান, যদিও এখানে 80% দেওয়া আছে। জি স্যার, কিন্তু এখানে 80% দেওয়া। এটা 90% করবা তোমরা, লিখবা। ঠিক আছে,
জি স্যার। দেখো ব্র্যাকেটে লেখা আছে হায়ার, ব্র্যাকেটে হায়ার মানে কম না বেশি। জি স্যার। আচ্ছা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কার বেশি বলো তো? স্যার গ্রাম নেগেটিভ রেজিস্ট্যান্ট বেশি হয়ে যায় এরা, আর গ্রাম পজিটিভ একটু কম রেজিস্ট্যান্ট। মানে তুমি অ্যান্টিবায়োটিক দ্বারা সহজেই গ্রাম পজিটিভকে মেরে ফেলতে পারবা, কিন্তু গ্রাম নেগেটিভকে মারতে হলে তোমাকে অনেক উচ্চ পর্যায়ের অ্যান্টিবায়োটিক লাগবে, মানে অনেক হাই জি স্যার। হাই ডোজের অ্যান্টিবায়োটিক লাগবে। আচ্ছা, তারপর গ্রাম রিঅ্যাকশন। গ্রাম রিঅ্যাকশনে কাকে কালার করা যায় আর কাকে কালার করা যায় না? স্যার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে আমরা সহজে কালার করতে পারি স্যার। কালারটা থাকবে, যদি কালার করো জি স্যার। কালারটা থাকবে, আর গ্রাম জি স্যার, নেগেটিভে কিন্তু কালারটা থাকবে না। থাকবে। আচ্ছা, এই পার্থক্যটা আসলে পারবো তো সবাই? জি স্যার। ওকে, জি স্যার। আমি তাহলে আবার একটু নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটাও দেখো অলমোস্ট একই স্ট্রাকচার, জাস্ট তোমরা যদি এটা না পারো, কেউ কেউ যদি এটা আঁকতে না পারো, আবার বলতেছি কেউ যদি এটা আঁকতে খুব কষ্ট হয়, আমি এটা চাই তোমাদের কাছ থেকে। এটা কি সবাই দেখছো? এখানে যা আছে আগেরটাতে এখানে তাই আছে এক্স্যাক্টলি। আমি এটাই বলতেছিলাম যে এত বড় তো আঁকতে পারবে না অনেকেই, কত কষ্ট হবে, তাইলে তোমরা কষ্ট করে এটা আঁকবা, এই যে এটা আঁকবা। এটা আমি রেখে দিয়েছিলাম তোমাদের জন্য আলাদা করে, এটা দেখাই নাই, কিন্তু একই জিনিস, সব জিনিস আমি ওখানে যা যা বলছি এখানে তা এক্স্যাক্টলি একদম সেম টু সেম আছে। পরে যারা জয়েন করছো তারা কি বুঝতে পারছো? তোমরা যদি ওইটা না পারো, প্রিন্টটা না পারো, এটা অবশ্যই পারবে, ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার কারেন্ট চলে গেছিল স্যার, এখন কানেক্ট আমরা এটাও পড়ে ফেলছি পার্থক্যটা, ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা খুব কঠিন না, এগুলো সময় সবই পারো একবার করে, ওই যে নাহিদ বলছে আমি আলোচনা করলাম। তারপর হচ্ছে যে গ্রাম স্টেনিং প্রসেসটা আমরা দেখবো এখন, এটা কিভাবে কাজ করে গ্রাম স্টেনিং প্রসেসটা। কয়টা স্টেপ আছে বলো তো গ্রাম স্টেনিং এর? স্যার। 8টা স্টেপ। আমরা একই সাথে কেমিক্যাল গুলোর কাজও দেখবো, কোন কেমিক্যালটার কাজ কি, এবং প্রসেসটাও দেখবো যে কোন কিভাবে কাজ করে। আচ্ছা, there are 4 basic steps in the gram staining. এখানে কি কি আছে? প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ প্রাইমারি স্টেইন ক্রিস্টাল ভায়োলেট টু এ ব্যাকটেরিয়াল কালচার। তুমি একটা ব্যাকটেরিয়াকে কালচার করবা কোথায়? কালচারটা থাকে হচ্ছে যে একটা পেট্রি ডিশে। এই পেট্রি ডিশ থেকে তুমি একটা স্লাইডের মধ্যে খুবই খুবই অল্প একটু কি নিবা, ব্যাকটেরিয়া নিয়ে নিবা তুলে। হ্যাঁ, এটা হচ্ছে স্প্যাচুলা দিয়ে হইতে পারে, অথবা অন্য কোনো উপায়ে, ওই যে গোলাকারি পাওয়া যায়, ট্রান্সফার নিডল পাওয়া যায়, প্লাটিনাম লোপ পাওয়া যায়, প্লাটিনাম প্লাটিনাম লুপ পাওয়া যায়। তারপরে আসলে প্লাটিনামের তো না, এগুলো আসলে গুনার তৈরি, বাংলাদেশে তো এত দামি প্লাটিনাম কোথেকে আসবে, বুঝছো? আমরাও জানতাম প্লাটিনাম, কিন্তু পরে আসলে দেখলাম যেগুলা ওই যে গুনা পাওয়া যায় না বাজারে, এগুলা। তবে একটু উন্নত আর কি, একটু ডেভেলপ। আচ্ছা, যাই হোক, তো এটা দিয়ে তুমি ট্রান্সফার করে কোথায় নিয়ে নিবা? স্লাইডে নিয়ে নিবা। সেই স্লাইডে তুমি প্রথমে কি অ্যাপ্লাই করবা? প্রাইমারি স্টেন, মানে ক্রিস্টাল ভায়োলেটের একটা তোমার কাছে শিশি থাকবে, বোতল থাকবে, সেই বোতল থেকে তুমি কি দিবা? ক্রিস্টাল ভায়োলেট প্রায় 2 to 3 ড্রপস তুমি অ্যাপ্লাই করবা। দেন এটার কাজ হবে কি? এই ক্রিস্টাল ভায়োলেটের কাজ কি? এটা হচ্ছে আমাদের এখানে প্রাইমারি স্টেন হিসেবে কাজ করবে। কি কি স্টেন? প্রাইমারি স্টেন, মানে মেইন কালার আমাদের এটাই, মূল কালার এটাই। এটা হচ্ছে যে তোমার স্যার penetrate স্লাইড, করবে। বলো। স্যার হুম। স্লাইডটা কি ফিক্সড করা লাগবে না? মানে স্মিয়ার যেটা, ওটা কি হ্যাঁ, তৈরি করার সাথে সাথে? ওগুলো আমি বলতেছি না আর কি, আমি মানে তোমার বেসিক স্টেপ গুলো বলতেছি। বাকি যে স্লাইডকে স্মিয়ার করতে হবে, তারপর স্লাইডকে তোমার আরো কিছু কাজ আছে এখানে, ওইগুলো তোমরা মানে যারা ডিটেইলস করবা এটা ফিক্সড করতে হবে, ওগুলো fix করতে হবে। এটা আছে, এই যে এখানে দেখো, আমরা যদি ফিগারটাতে আসি, এই যে দেখো এখানে আছে যে টেক এ ক্লিন গ্রিস ফ্রি স্লাইড, প্রিপেয়ার এ স্মিয়ার অফ ব্যাকটেরিয়া অন দ্য স্লাইড, তারপরে এয়ার ড্রাই এন্ড দেন হিট ফিক্স, মানে এগুলো এখানে আছে, ডিটেইলস ফ্লো চার্টে আছে। তুমি যখন মানে প্রোটোকল করবা, প্রোটোকলের তো ব্যাপার ভিন্ন। আমি হচ্ছে বলতেছি তোমার থিওরিটিক্যাল, মানে basic, মানে প্রিন্সিপালটা কি এটা পিছনে। আচ্ছা, এই ক্রিস্টাল ভায়োলেটের কাজ কি হবে? এটা ছিদ্র, মানে ক্রিস্টাল ভায়োলেটটা আমাদের যে সেল ওয়াল, ব্যাকটেরিয়ার সেল ওয়াল, সেই ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ভেদ করে বা পেনিট্রেট করে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে তার ভিতরে আটকা পড়ে যাবে, এবং তার সাথে এটার সাথে কি তৈরি করবে? তারা কেমিক্যাল রিঅ্যাকশন করবে, তার সাথে এই পেপটিডোগ্লাইকান লেয়ারটার সাথে তারা কেমিক্যাল রিঅ্যাকশন করবে। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে তুমি কি দিবা? গ্রামস আয়োডিন। এখন বলতে পারো স্যার, এই গ্রামের আয়োডিন আর আমরা যে আয়োডিন বাজারে কিনতে পাই, 2 আয়োডিনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কি কোনো পার্থক্য? পার্থক্য তো আছে না,
আসলে কোনো পার্থক্য নাই, ওই আয়োডিন একই শুধু গ্রাম ইউজ করছে বলে এটার নাম হয়ে গেছে গ্রাম আয়োডিন, বুঝছো? স্যার তাহলে এটার মধ্যে গ্রামস আলাদা লাগাইছে কেন? গ্রামস ওইটা সায়েন্টিস্টের নাম, সায়েন্টিস্ট ইউজ করছে তার নাম, বুঝছো? ও আচ্ছা ঠিক আছে। বেসিক কোনো পার্থক্য নাই, হয়তো একটু বেশি পিওর এটা বলতে পারো, একটু বেশি পিওর 100% পিওর এরকম। আর আমরা বাজারে যেটা কিনতে পাই এটা তো 100% না, এটা হয়তো দেখা যেতে পারে 5% ধুলাবালি ময়লা থাকে, মানে এরকম আর কি, খুবই খুবই মানে ক্লিশে পার্থক্য, ছোটখাটো। আচ্ছা, আয়োডিনের কাজ হচ্ছে, আয়োডিন এখানে কি হিসেবে কাজ করে? মর্ডান্ট হিসেবে কাজ করে। কি মর্ডান্ট? মর্ডান্টের মানে কি? বা ট্র্যাপিং এজেন্ট। ট্র্যাপিং এজেন্ট মানে এটা ট্র্যাপ করে ফেলে কাকে? এই যে ক্রিস্টাল ভায়োলেটটা যে ভিতরে ঢুকলো, আমরা যে বললাম যে ক্রিস্টাল ভায়োলেটটা পেপটিডোগ্লাইকানে লেয়ার ভেদ করে বা পেনিট্রেট করে ভিতরে যে ঢুকলো, সেটাকে ট্র্যাপে ফেলাই ফেলে কে? আয়োডিনটা। আয়োডিনটা এটাকে ট্র্যাপ করে দেয়। আচ্ছা, এই ট্র্যাপ করার কারণে একটা কমপ্লেক্স তৈরি হয়। কি কমপ্লেক্স? একটা যে দেখো কেমিক্যাল রিঅ্যাকশন হয় একটা, সেই কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে ইন গ্রাম স্টেইন রিঅ্যাকশন দ্য ক্রিস্টাল ভায়োলেট এন্ড আয়োডিন ফর্ম an insoluble complex which serve to turn the smear dark. এটার কারণে ভিতরে যখন ক্রিস্টাল ভায়োলেটটা আটকা পড়ে যায়, কিসের ভিতরে? এই তোমার পেপটিডোগ্লাইকান লেয়ারটার ভিতরে ঢুকে যে তারা এই যে কমপ্লেক্স তৈরি করে ফেললো, যার কারণে এর ভিতরে আটকা পড়ে যায় এবং আর বের হইতে পারে না। বের হইতে না পারার কারণে তুমি ব্যাকটেরিয়াটাকে কেমন দেখবা? পুরো ব্যাকটেরিয়াটাকে নীল বা ভায়োলেট, বা মানে ভায়োলেট কালারটা কিরকম? বেগুনি নীল, গাঢ় বেগুনি নীল টাইপের একটা রং দেখবা। হ্যাঁ, at this stage all cells turn, মানে যত সেল আছে গ্রাম পজিটিভ বলো গ্রাম নেগেটিভ বলো, সব সেলে কি হয়ে যাবে? একই রকম দেখতে হবে, তুমি পার্থক্য করতে পারবে না এই পর্যন্ত, দ্বিতীয় স্টেপ পর্যন্ত। উইল টার্ন পার্পল, বা মানে আসলে পার্পল না, এটা আমরা ভায়োলেট বলতে পারি, যেহেতু ক্রিস্টাল ভায়োলেট মানে কাছাকাছি একটা স্ট্রাকচার আরে কালার আর কি। তারপর 3 নাম্বার স্টেপ হচ্ছে ডিকালারাইজেশন। ডিকালারাইজেশনটা কি দিয়ে করে, বা এটা তোমরা ওয়াশও বলতে পারো, এই স্টেপটার নাম কি? ওয়াশও বলতে পারো। এই ওয়াশটা কি দিয়ে হয়? 90% ইথাইল অ্যালকোহল বা ইথানল দিয়ে করা হয়, বা এসিটনও ইউজ করা হয়। তুমি যদি অ্যালকোহল ইউজ করতে না চাও, এসিটনও ইউজ করতে পারো, যে আমরা এসিটন ইউজ করি। এই অ্যালকোহল বা অ্যাসিড বাহিরের যে তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বাহিরে যে তোমার কি আছে, লিপোপলিস্যাকারাইড লেয়ার আছে, এটাকে ডিজলভ করে ফেলবে বা দ্রবীভূত করে ফেলবে, যার কারণে ভিতর থেকে আস্তে আস্তে কি বের হয়ে আসবে? তোমার এই যে তোমার ক্রিস্টাল ভায়োলেটের তোমার কমপ্লেক্স আয়োডিনের সাথে তারা যে কমপ্লেক্স তৈরি করছে, আয়োডিনের রঙও বেগুনি, ক্রিস্টাল ভায়োলেটের রং ভায়োলেট, এই কালারটা ভেতর থেকে বের হয়ে আসবে, ওকে, বা ওয়াশ হয়ে যাবে, যার কারণে তোমার ইয়াটা এক্সপোজ হয়ে যাবে, পেপটিডোগ্লাইকানটা এক্সপোজড হয়ে যাবে কার প্রতি? তোমার এই অ্যালকোহলের প্রতি এক্সপোজ হয়ে যাবে, যার কারণে অ্যালকোহল তার কালারটাকে ওয়াশ করে বাইরে নিয়ে আসবে, ওকে। অন দ্য আদার হ্যান্ড অ্যালকোহল হ্যাজ এ ডিহাইড্রেটিং ইফেক্ট। অ্যালকোহল একটা কি আছে? শুকনো ইফেক্ট বা ডিহাইড্রেট করে ফেলে ইফেক্ট অন সেল ওয়াল, মনির আবার ওকে, সেল ওয়াল টু শ্রিঙ্ক, সেলগুলোকে শ্রিঙ্ক করে ফেলছে। ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স গেটস হাইলি টাইটলি বাউন্ড টু দ্য মাল্টি লেয়ার্ড হাইলি ক্লোজলি গ্রাম পজিটিভ। আচ্ছা, গ্রাম পজিটিভের অনেকগুলা পেপটিডোগ্লাইকান লেয়ার থাকার কারণে যে সুবিধাটা তারা পায়, এটা হচ্ছে যে তোমার এই লেয়ারটা ভেদ করে যে ভিতরের দিকে যে তোমার ক্রিস্টাল ভায়োলেট গুলো প্রবেশ করে, এগুলো ওখানে আটকা পড়ে থাকে, এগুলো আর বের হতে পারে না। কিন্তু গ্রাম নেগেটিভ তো আর ভাই লেয়ারটা এত বেশি ঠিক না, অনেক পাতলা, যার কারণে ওখানে ওয়াশিংটা ভালো হয়, ভিতরে বেশি ঢুকতে পারে না ইয়াটা, আয়োডিন এবং ক্রিস্টাল ভায়োলেটটা। তুমি অ্যালকোহল দিয়ে ওয়াশ করলে কি হবে? অ্যালকোহল একদম কাঁচাইয়া কোচাইয়া সব কাকে নিয়ে আসবে? ক্রিস্টাল ভায়োলেটকে বের করে নিয়ে আসে, যার কারণে তুমি এখন থেকে পার্থক্য করতে পারবা এই স্টেপের পরে। থার্ড স্টেপের পরে তুমি পার্থক্য করতে পারবা, কারণ এই থার্ড স্টেপের পরে যতগুলা গ্রাম পজিটিভ আছে সবাইকে তুমি দেখতে পাবা কি হিসাবে? শুধু সেল ওয়ালটা কি করা? কালার করা, মানে সেল ওয়ালটা শুধু বেগুনি রং ধারণ করছে, বাকি মাঝখানে সেলের অন্যান্য অংশ পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। কিন্তু গ্রাম নেগেটিভ একেবারেই দেখবা না, কারণ গ্রাম নেগেটিভ সেল তো তোমার মানে কি হয়ে গেছে, তোমার তার বাইরের যে এলপিএস লেয়ারটা ভ্যানিশ হয়ে গেছে, তোমার ক্রিস্টাল ভায়োলেটও দূর হয়ে গেছে, ওয়াশ হয়ে গেছে, আর দেখবা। এখন তোমাকে যদি গ্রাম নেগেটিভ দেখতে হয়, তোমাকে দ্বিতীয়বার আরেকটা কিনতে হবে, স্টেইন করতে হবে। ওই দ্বিতীয়বার স্টেইনিংটার নাম হচ্ছে যে কাউন্টার স্টেইন বলা হয়, এটার নাম কি? কাউন্টার স্টেইন। এই কাউন্টার স্টেইনিং এ তুমি আবার গ্রাম পজিটিভ দেখবা না, কারণ গ্রাম পজিটিভ তো আগে থেকেই স্টেইন হয়ে আছে কি দ্বারা? ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দ্বারা, কারণ তার লেয়ারটা যদি ঠিক বা মোটা হওয়ার কারণে ওটার ভিতরে কি ঢুকে বসে আছে? তোমার ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন ঢুকে বসে আছে। তারা আর কি করবে না, স্যাফরানিন এটাকে কালারটাকে আর তারা অ্যাকসেপ্ট করবে না। একমাত্র শুধু গ্রাম নেগেটিভ যারা, তারাই শুধু তোমার কি করবে? কাউন্টার স্টেইনিং কে অ্যাকসেপ্ট করবে। দ্য ডিকালারাইজড গ্রাম নেগেটিভ সেল ক্যান বি রেন্ডার্ড ভিজিবল উইথ আ সুইটেবল কাউন্টার স্টেইন। হ্যাঁ, যেমন স্যাফরানিন, ফেনোস্যাফরানিন, হ্যাঁ, এরকম আরো অনেক ধরনের আছে, এগুলো তোমরা জানো। তাহলে দেখো কেমন দেখা যাবে আসলে ফিগার যদি আমরা দেখি, এই যে এরকম
হ্যাঁ একটা এই ফিগারটা তোমরা দিবা যদি আসে, বা তোমরা যদি এর চেয়ে ভালো ফিগার কোথাও পাও, ইউ আর ওয়েলকাম। মানে পরীক্ষায় যে সমস্যাটা হয়, ছেলেরা খালি জিজ্ঞেস করে স্যার কোনটা দিব, এটা না এটা। আমি এই জন্য সবচেয়ে সহজ দেখে একটা নিছি। তোমাদের ইচ্ছা, তোমরা এবার এর চেয়ে কঠিন যদি তোমরা পাও বা এর চেয়ে সুন্দর স্ট্রাকচার তোমরা কোথাও পাও, অবশ্যই তোমরা দিতে পারবা। তবে আমার সাজেশন হচ্ছে এটাই দাও। দেখো স্টেপ বাই স্টেপ কিভাবে আছে। ফার্স্ট স্টেপে ক্রিস্টাল ভায়োলেট দিছিল স্মিয়ারের মধ্যে। সেকেন্ড স্টেপে দেখো সবাই কি হয়ে গেছিল, তোমার বেগুনির কালার ধারণ করছিল। পার্থক্য করার কোনো উপায় নাই, কোনটা গ্রাম পজিটিভ কোনটা নেগেটিভ পার্থক্য করার উপায় নাই। তারপরে তুমি যখন আয়োডিন দিলা, দেখো যে এখানে যদিও লাল কালারের দেখানো হয়েছে, কিন্তু তোমরা কিন্তু জানো আয়োডিন হচ্ছে কি কালারের, নীল, গাঢ় নীল কালার। তারপর থার্ড স্টেপে যখন অ্যালকোহল দিয়ে ওয়াশ করে দেখো, যেগুলা গ্রাম নেগেটিভ এগুলা ক্লিন হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু যেগুলো গ্রাম পজিটিভ এগুলো কিন্তু ঠিকই তার কালারটা ধরে রাখছে। তারপর ফাইনাল স্টেপে দেখো তুমি যখন গোলাপি বর্ণের বা পিঙ্ক কালারের সেফরানিন দিলা, তখন দেখো গ্রাম নেগেটিভ যারা তারা পিঙ্ক কালার ধারণ করছে, কিন্তু যারা গ্রাম পজিটিভ তারা কিন্তু ঠিকই আগের বেগুনি কালারটা ধরে রাখছে। এই হচ্ছে তোমার গ্রাম স্টেনিং প্রসেস। এইভাবে গ্রাম স্টেনিং করা হয়। আমরা আশা করি কোন কেমিক্যালটার কাজ কি একবারে মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের কাছে এক্সপ্লেন করছি যে এক্স্যাক্টলি কোন কেমিক্যালটার কি কাজ এবং প্রসেসটা কি, কিভাবে করা হয়, কোনটার পর কোনটা। তোমরা যদি প্র্যাকটিক্যাল করতে চাও, তোমাদের জন্য একটা প্রোটোকল আছে এখানে। এই প্রোটোকলটা অনুসারে তোমরা কাজ করবা প্র্যাকটিক্যালি। আর যদি থিওরি বলো যে স্যার এটার প্রিন্সিপালটা কি, এটার প্রিন্সিপালটা এখানে গ্রাম স্টেনিং এর প্রিন্সিপাল বা বেসিক স্টেপগুলো কি কি, হ্যাঁ এগুলো এখানে চলে আসছে। আর বর্ণনা ফিগারেটিভ বর্ণনা আছে এখানে। বলো এটুকুতে কোনো প্রশ্ন আছে কিনা? গ্রাম স্টেনিং এর কোনো প্রশ্ন না চাইলে কি দেওয়ার দরকার আছে? এটা স্বাভাবিক প্রশ্ন। এই প্রশ্ন তুমি ফিগার না দিয়ে কি মানে এটা কি বোঝানো যাবে কাউকে? ফিগার দিতেই হবে, আমি চাই না চাই এটা ফিগার দিতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা কনফিউশন না হয় এজন্য আমি ব্র্যাকেটে লিখে দেব উইথ ফিগার। জি স্যার। ওকে আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্টুডেন্ট তো অনেক, প্রায় 20-25 জন হবে। কারো কোনো প্রশ্ন নাই যে স্যার এটা কি নাকি সবাই ক্লাস করতেছে রাস্তায় বের হয়ে গল্প করতে করতে ক্লাস করতেছে? তো তাই মনে হয়। মোর্শেদ তুমি আসো? স্যার আমি আছি স্যার, আজকে আমার নেট অনেক সমস্যা স্যার, আমি করতে পারতেছি না স্যার। স্যার আমরা যে ফিগারটা একটু আচ্ছা দেখলাম স্যার, স্যার। কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করতেছে স্যার। স্যার ওই ফিগারটা স্যার এখানে যে কালারগুলো দেওয়া, স্যার আমরা যখন যদি এক্সামে আসে তাহলে স্যার আমরা কি এভাবে কালার করে দেবো স্যার? না এভাবে কালার করবে, তোমরা পেন্সিলে কালার ইউজ করবে, পেন্সিল কালার। ওকে স্যার। ঠিক আছে? আর যদি মানে আমরা তো স্যার পেন্সিল তো স্যার একটা কালার থাকবে, আমি স্যার একটা কালার করলেই তো হবে স্যার। একটা কালার দিয়ে পারবা, মানে একটা সাদা রাখবা, একটা কালো রাখবা, আর একটা বেশি গাঢ় রাখবা, একটা পাতলা রাখবা, এরকম আর কি। আচ্ছা ঠিক Sure. আছে। জি স্যার। জি স্যার। পারা যায় স্যার আমরা কি স্যার আমরা স্যার এমনি কি স্ট্রাকচার থেকে আমরা কি স্যার এটাকে ডেসক্রাইব করব স্যার? ডিটেইল কিছু লিখতে স্যার হবে? প্রসিডিউরটা দিতে হবে স্যার। যদি 4-5 মার্কের জন্য আসে সবই দিতে হবে, প্রসিডিউরও দিতে হবে এবং তোমার ফিগারও দিতে হবে। আর যদি 2 মার্কের জন্য আসে শুধু ফিগার দিলেই হবে। ওকে স্যার। জি স্যার ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে তোমরা মানে তোমাদের তো তোমরা জানো 31 তারিখ পর্যন্ত আবার বাড়াইছে। আমি আশা করতেছিলাম আগস্টে খুলে ফেলবে, কিন্তু মানে সরকার যে প্ল্যান করতেছে যে আগস্টে খুলবে না, আগস্টের 31 তারিখ পর্যন্ত বন্ধ করে সরকারি অফিস খুলে দিছে, আদালত খুলে দিছে, তোমরা জানো। জি স্যার। ঠিক আছে? আচ্ছা এক্ষেত্রে হচ্ছে যে তাহলে তো আমাদের মিট তো স্যার তাহলে সেটা অনলাইনে করে দেয় স্যার। মিট তো স্যার এই 23 তারিখ থেকে স্যার। হ্যাঁ এটা ওরা ব্যবস্থা করতেছে। ইউএমএস এটা একটা সিস্টেম ডেভেলপ করতেছে, তোমরা কিভাবে দিবা এটা আমরা করি না। তবে আমাদেরকে যেখানে স্যার আমাদের সময় আছে আর এক মাসও না, 20-22 দিন আছে। সেক্ষেত্রে এখনো মিডি হয় না, মিডি বা কবে হবে বা সেমিস্টার ফাইনালি বা কবে হবে? এই সেমিস্টারটা একটু লম্বা হবে, মানে এটা তাহলে আবার পরের সেমিস্টারে স্যার সময় কম পাওয়া যাবে না? ওই বন্ধটা থাকবে না, সেমিস্টারের মাঝখানে যে বন্ধটা থাকে ওই গ্যাপটা থাকবে না। এমনিতেও থাকে না, আমরা জানি এমনিতেও থাকে না। হ্যাঁ বলো কেউজন বল। আমাদের নিজস্ব অ্যাপসের ব্যাপারে স্যার আপনার মাধ্যমে একটু আমরা জানাইতে চাই আমাদের ডিপার্টমেন্ট প্রধান, এই প্রবলেমটা আমরা ফেস করতেছি রেগুলার স্যার। হ্যাঁ
বলো। তো এটা যদি স্যার আমরা এই প্রবলেমটা যদি স্যার আমাদের পরীক্ষাতে যদি স্যার সেম প্রবলেম হয় স্যার আমাদের এই যে অরবিট অ্যাপসে স্যার, তাহলে তো সেক্ষেত্রে আমরা পরীক্ষা না, দিতে না, পারবো না, না না, স্যার। তাহলে তো আমরাও আমিও আমাকে সেক্ষেত্রে আমারও সাজেশন তোমরা মানে পরীক্ষা নেব না বা পরীক্ষা এভাবে নেওয়া উচিত না, যে এভাবে জি যদি স্যার, তোমরা জি কন্টিনিউয়াসলি স্যার। প্রবলেম ফেস করো, এভাবে আসলে পরীক্ষা নেওয়া উচিত না। সেক্ষেত্রে স্যার কন্টিনিউয়াসলি আমরা কিন্তু অলরেডি কন্টিনিউয়াসলি স্যার প্রবলেম ফেস করতেছি স্যার সবাই। তোমাদের কথার উপর ডিপেন্ড করে প্লাস আর অন্যান্য ব্যাচ প্রত্যেক ব্যাচই আসলে বলতেছে, তো মানে কনসেপ্ট ডাইরেকশনে নিচ্ছে। আসলে এটা তো আসলে আমরা ঠিক করি না, ধরো যে মানে কিভাবে পরীক্ষাটা দিবা তোমরা, এটা যদি আমরা ঠিক করি, যেমন সিটি আমরা ঠিক করছি, আমি চেষ্টা করছি সিটি তোমাদের সর্বোচ্চ তোমাদের ই করার জন্য, মানে সহজ করে নেওয়ার জন্য, কিন্তু আসলে এটা আমরা ঠিক করি না। এটা যদি উপর থেকে ঠিক করে আমরা ওনাদেরকে বলবো অবশ্যই, যেমন হেড স্যার বলে ওনাদেরকে যে স্যার স্টুডেন্টরা পারতেছে না, মানে তোমরা বিশেষ করে অন্য কোনো ডিপার্টমেন্ট পরীক্ষা তো দূরের কথা, ক্লাসই নিতে পারতেছে না, আমরাই মানে কয়েকটা ডিপার্টমেন্টে শুধু ক্লাস নিচ্ছি ঠিকঠাক এবং পরীক্ষা নিচ্ছে। তো সব মিলিয়ে সবার জন্য ভালো হয় এরকম একটা ডিসিশন দেবে আশা করি, ঠিক আছে? জি স্যার, চিন্তা করো না তোমরা, এটা নিয়ে চিন্তা করো না। তোমার যদি কোনো সে থাকে অবশ্যই তোমরা এটা চেয়ারম্যানের সাথে আলোচনা করতে পারো। ওকে, আচ্ছা, জি স্যার। যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে যে সবার আগে সরকার হচ্ছে ভার্সিটি খুলবে, তারপরে হচ্ছে স্কুল কলেজ খুলবে, তো তোমরা ওভাবে প্রিপেয়ার থাকবা যে সেপ্টেম্বর থেকে তোমরা আশা করি তোমরা ক্লাসে ব্যাক করতে পারবা। সেপ্টেম্বরের হয়তো সেকেন্ড উইক থেকে, মানে 10-15 তারিখের মধ্যেই তোমরা ক্লাসে ব্যাক করতে পারবা ইনশাল্লাহ। কারণ দেখো সবই খুলে দিছে, এদিক দিয়ে তোমার মানে আদালত খুলে দিছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের 100% থাকতে বলছে, অফিসে আর কেউ বাসা থেকে অফিস করতে পারবে না, ব্যাংকও সব খোলা। তার মানে এখন বোঝা যাচ্ছে যে সরকার একটা মানে পজিটিভ ওয়েতে খোলার দিকেই যাচ্ছে। তবে বাচ্চাদের স্কুল খুলবে না, কিন্তু ভার্সিটি খুলবে, এটা বলা যায় প্রথমে। আচ্ছা, যাই হোক, এগুলো আসলে মানে এর ব্যাপার, সরকারের ব্যাপার, সরকার কিভাবে খুলে আমরা আমাদের চেষ্টা চালাই যাব সর্বোচ্চ সংখ্যক যাতে মানে পারা যায় এর মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারটাতে আমরা আরেকদিন সময় নেব, আর অল্প একটু সময় নেব। এটাতে হচ্ছে যে আমরা পড়বো একটা ব্যাকটেরিয়ার সেল ডিভিশন, একটা ব্যাকটেরিয়া কিভাবে ডিভাইড করে, মানে কিভাবে সে বংশ বৃদ্ধি করে। হ্যাঁ, এটা আমরা যদি করতে চাই তাহলে একটা একদম সহজটা দেখি, একদম যেটা ইজি সেটা হচ্ছে বাইনারি ডিভিশন। একটা ব্যাকটেরিয়া যখন গ্রো হইতে হইতে অনেক বড় হয়ে যায়, বলতে চাচ্ছি তোমার সাইজে ডাবল হয়ে যায়। ধরো একটা ব্যাকটেরিয়া তোমার বিভিন্ন ভাবে খাওয়া দাওয়া করার পর তার সাইজ ডাবল হয়ে গেছে, বা তার প্লাজমিড স্যার আমরা স্যার লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা লেখাগুলো একটু ছোট, থ্যাংক ইউ বলার জন্য, আমি আসলে ছোট করে রাখছি। এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে একটা ব্যাকটেরিয়া যখন তার কন্টেন্ট ডাবল হয়ে যাবে, ডাবল বলতে পারো স্যার তার ক্রোমোসোম যখন ডাবল হবে, তার প্লাজমিডটা যখন মানে ডাবল হয়ে যাবে, তার সবগুলো অঙ্গাণু যখন দ্বিগুণ হয়ে যাবে, তখন ব্যাকটেরিয়া চিন্তা করবে আমার আর এরকম এই অবস্থায় থাকা উচিত না, আমার এখন ডিভাইড করা উচিত। মানে একটা সেল দুইটা সেল তৈরি করবে। এই একটা সেল যেভাবে দুইটা সেল তৈরি করবে, এই প্রসেসটার নাম হচ্ছে যে বাইনারি ফিশন। কি নাম? বাইনারি ফিশন। মানে দুইটা একদম মাঝ বরাবর দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, টাইমও শেষ, আর 10 মিনিট আছে, আশা করি 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো। দেখো এখানে দেওয়া আছে কিভাবে এক্স্যাক্টলি ব্যাকটেরিয়াটা এরকম মানে লম্বায় বড় হয়, লম্বায় বড় হওয়ার পর তার মাঝ বরাবর একটা তোমার কি তৈরি হয়, সেপ্টাম, বা এটাকে কি বলে মানে কোষ প্রাচীর টাইপের, কোষ প্রাচীরটা এই বরাবর ভাগ হওয়া শুরু করে, তারপর জাস্ট স্প্লিট হয়ে যায়। তাহলে এটা কয়টা স্টেপে হয়? 3টা স্টেপে। প্রথমটা হয় সেল ইলংগেশন, ইলংগেশন মানে সেলটা লম্বা হয়। দ্বিতীয় স্টেপে হচ্ছে সেপ্টাম ফর্মেশন, মানে একটা পর্দা বা একটা আলাদা একটা ব্যারিয়ার তৈরি হওয়া শুরু হয়। তারপরে ফাইনালি কমপ্লিশন অফ সেপ্টাম ফর্মেশন, মানে সেপ্টাম ফর্মেশনটা কমপ্লিট হয় এবং তোমার সেল ওয়ালটা আলাদা হয়ে দুইটা আলাদা আলাদা সেল। বলতে পারো স্যার এই দুইটা সেলের সাথে এর সম্পর্ক কি? এই সেলটা কি আছে এখানে? না, এই সেলটা নাই, এই সেলটা ধ্বংস হয়ে নতুন দুইটা সেল তৈরি হয়েছে, এটা এই দুইটা সেল তার সন্তান। তার মানে এই সেলটা দুইটা সন্তানের মধ্যে ভাগ হয়ে গেছে, বা দুইটা আলাদা আলাদা ব্যাকটেরিয়া ভাগ হয়ে গেছে, এটার উপরেরটার অস্তিত্ব নাই। বুঝতে পারছি কি? আচ্ছা, যদি আসে ছোট করে তোমরা যে ব্যাকটেরিয়া কিভাবে সেল ডিভাইড করে, একটা মাত্র দেখাইলাম, আরো দুইটা আছে, ওগুলো আমি তোমাদেরকে দেখাবো না, একটা মাত্র দেখাইলাম তোমাদেরকে, তোমরা এটা লেখো যদি আসে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার যে গ্রোথ কার্ভ, ব্যাকটেরিয়া আসলে কিভাবে গ্রো করে, এটা তোমরা সবাই খুব ভালোভাবেই পারো। এই ব্যাকটেরিয়ার জীবন চক্রটা কয় ভাগে ভাগ করা যায়? আমরা ব্যাকটেরিয়ার জীবন চক্রটাকে কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগের মধ্যে প্রথম ভাগটাকে আমরা বলতে পারি ফেজ, লগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ, ডেথ লাইন। এখন কোন ফেজে কি ঘটে, কি ঘটনা ঘটে, আমাদের যেটা জানার বিষয় যে স্যার কোন ফেজে কি ঘটনা ঘটে। যেটা ল্যাগ ফেজ প্রথমটা, এই ফেজে ব্যাকটেরিয়া কি হয় না, সংখ্যায় বাড়ে না, তারা সাইজে বাড়ে। কিভাবে বাড়ে? হ্যাঁ, বড় হয়, ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড় হয়, এবং তারা সংখ্যায় বাড়ে না, বা তারা খাবার সংগ্রহ করে, প্রচুর খাবার নেয়, খাবার নিয়ে তারা স্টোর করা শুরু করে। তারপর হঠাৎ করে তোমার
এই সময় থেকে তারা কি করা শুরু করে, এক্সপোনেনশিয়ালি গ্রো করা শুরু করে। এক্সপোনেনশিয়ালি মানে কি স্যার? এক্সপোনেনশিয়ালি মানে ধরো 2 টু দি পাওয়ার 10 বা 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6, এরকম মানে একটা নির্দিষ্ট একটা নাম্বার ধরে ধরে তারা এক্সপোনেনশিয়ালি সংখ্যা বৃদ্ধি করতে থাকে। সংখ্যা বৃদ্ধি মানে তোমার ওই যে মানে প্রজনন বা মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 16, জি স্যার, সংখ্যায় এবারে আর কি সংখ্যায় বাড়তে থাকে এবং এটা খুব খুব তাড়াতাড়ি হতে থাকে। এরকম ভাবে চলতে চলতে একটা সময় দেখা যায় যে তোমার চারপাশে খাবারের ঘাটতি পড়ে গেছে বা খাবার কমে যাচ্ছে। ঠিক যখন খাবার কমে যায় বা তোমার বাইরে রিসোর্স বা এনভায়রনমেন্টাল রিসোর্স যখন কমে যায়, ব্যাকটেরিয়ারা তখন সেটা বুঝতে পারে যে হ্যাঁ আমার সংখ্যা কমে গেছে বা আমার খাবার টাবার কমে গেছে। এটা কমে যাওয়ার হিসাবে তারা বুঝতে পেরে তারা কি কমাই দেয়, রিপ্রোডাকশনটা কমাই দেয়, আর সংখ্যায় বাড়ে না। তখন আবার তারা একদম স্ট্যাটিক, এটাতে একদম মানে এভারেজ থাকে, কমেও না বাড়েও না আর কি, কমেও না বাড়েও না। বা তোমার এটা বলতে পারো যে কিছু যা মরে সেই সংখ্যক বাড়ে, মানে সমান সমান, জন্ম মৃত্যু হার সমান সমান এখানে, ঠিক আছে? সমান সমান দেয় স্যার। আচ্ছা, ঠিক তার একটু আরো কিছু এখানে তো লেখা ছিল যে স্যার মানে ব্যালেন্স প্রোডাকশন অফ নিউ সেল, মানে এটা থাকে আর কি, জন্মটা ব্যালেন্স মানে হচ্ছে যে তোমার যে পরিমাণ সংখ্যা বৃদ্ধি করে সেই পরিমাণ আবার মারা যায়, এটা বুঝাইছে। জি স্যার। এটা কি কোনো সময়ের মধ্যে মানে সময় সীমাবদ্ধ থাকে নাকি স্যার? এক এক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক এক রকম। এটা তুমি যদি 1 থেকে 10 ঘন্টার মধ্যে নাও, এই যে দেখো দেখানো হয়েছে 0 থেকে 10 ঘন্টা টাইম আওয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন বলতে পারো স্যার আমি একটা ব্যাকটেরিয়া নিয়েছি, এটা আবার 1 থেকে 20 ঘন্টার মধ্যে দেখাইছে। এই জন্য বললাম যে এক এক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জিনিসটা এক এক রকম, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, মানে আদর্শ একটা সাইজ হচ্ছে এটা, এইভাবে তারা মেনে চলে। তারপর ফাইনালি হচ্ছে ডেথ ফেজ, মানে এই সংখ্যা থেকে আর তারা সংখ্যায় বাড়বে না, সব মরতে থাকবে, একটা একটা করে মরে একদম ফাইনালি এসে শেষ হয়ে যাবে। ওকে, তাইলে আমি যদি তোমাদেরকে এটা দেই যে একটা ব্যাকটেরিয়া গ্রোথ কার্ভটা এক্সপ্লেইন করো, পারবে না? জি স্যার, এটা খুব কঠিন না, এটা খুব সহজ। তবে ঘটনাগুলো কথা বলতে পারো, ঘটনাগুলো কি কি, প্রত্যেকটা স্টেপে কি 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 ঘটনাগুলো ঘটে। এখন যদি আরেকটা প্রশ্ন তোমাদেরকে যদি বলা হয়, তুমি মনে করো যে প্রোডাকশন, যে আমরা যে বললাম অ্যালকোহল প্রোডাকশন, তারপরে যে ব্রেড প্রোডাকশন, তারপরে এই যে আরো অন্যান্য অনেক দই প্রোডাকশন, তুমি কোন স্টেজের ব্যাকটেরিয়াটা নিবা বলো তো? যদি প্রোডাকশন করতে চাও, মানে বাণিজ্যিক ভাবে যদি তুমি মানে ইন্ডাস্ট্রিয়ালি তুমি এটা বায়োটেকনোলজিকে করতে চাও, তাহলে তুমি কোন স্টেপের ব্যাকটেরিয়াটাকে নিবা? প্রথমটা না দ্বিতীয়টা না তৃতীয়টা না চতুর্থটা? একটু ভেবে চিন্তে বলবা। দ্বিতীয়টা স্যার। রাইট। যারা যারা দ্বিতীয়টা বলছো একদম এক্সাক্ট, আমরা দ্বিতীয় স্টেপের ব্যাকটেরিয়া নিলেই সবচেয়ে ভালো প্রোডাকশন পাবো। গুড, ঠিক আছে। এই তো এখানে দেখো আমি এগুলোর বর্ণনা দেওয়ার চেষ্টা করছি, পড়লেই পারবা তোমরা। হ্যাঁ, একটু পড়বা, আমি আর এগুলো ডিটেইলস বলতে চাচ্ছি না, আমি এগুলো বলে ফেলছি, তোমরা একটু পড়বা। কিন্তু স্যার হ্যাঁ বলো। দেখালেন গ্রুপ কার্ভ, যেটা স্টেজগুলো দেখালেন, ল্যাব ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ, ডেথ ফেজ, এগুলো তো প্রত্যেকটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলাই ঘটে। হ্যাঁ, সবার ক্ষেত্রে একই। তারপরে হচ্ছে যে আমি কিছু টার্মিনোলজি সিলেক্ট করছিলাম, তোমার ধরো টার্মগুলো, যেমন স্টেরিলাইজেশন কি, তারপরে অ্যান্টিসেপটিক কি, তারপরে স্যানিটাইজেশন কি, ডিসইনফেকশন কি। হ্যাঁ দেখো, এগুলো তোমরা পারো অনেকগুলা, যেগুলো পারো না এগুলো আবার এখান থেকে একটু রিচেক করে নেবে, আমি আবার আর বলতে চাচ্ছি না আর কি। স্যানিটাইজেশন কি? বলে দিন স্যার। হ্যাঁ, ডিজার্মিং হচ্ছে রিমুভাল অফ মাইক্রোবস ফ্রম এ লিমিটেড এরিয়া। ধরো একটা স্কিনের খুবই একটা ক্ষত হয়েছে, অথবা ইনজেকশন দিছে, ওই যে ইনজেকশন দেওয়ার পরপর তুলা দিয়ে একটু মুছে দেয় না, এটাকে বলে ডিজার্মিং। আচ্ছা, স্যানিটাইজেশন কি? স্যানিটাইজেশন হচ্ছে তোমরা যে বাইরে থেকে এসে হাত ধো বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, তাহলে এখানে কি হয়, এটাতে মাইক্রোবিয়াল কাউন্ট মানে কি কমাই দেওয়া হয়, পুরোপুরি মারা যায় না, কিন্তু স্যানিটাইজেশন করে কিন্তু তুমি কি করতে পারবে না, ব্যাকটেরিয়াকে সব মেরে ফেলতে পারবে না, হয়তো কিছু কমাইতে পারবা। তারপর অ্যান্টিসেপসিস হচ্ছে তুমি কোথা থেকে জীবিত ভেজিটেটিভ প্যাথোজেন, মানে যেগুলা তোমার লাইভ আছে এগুলাকে তোমার মেরে ফেলা। তারপরে স্টেরিলাইজেশন কি? স্টেরিলাইজেশন হচ্ছে একদম সব উপকারী অপকারী সব ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করার যে প্রসেস হচ্ছে স্টেরিলাইজেশন। হ্যাঁ বলো। হ্যাঁ, ডিসইনফেকশন আর অ্যান্টিসেপসিস, এই দুইটা আসলে বেসিক পার্থক্যটা কি? ডিসইনফেকশন আর অ্যান্টিসেপসিসের বেসিক পার্থক্য হচ্ছে যে তোমার দেখো এখানেই লেখা আছে যে একটা হচ্ছে লিভিং টিস্যু থেকে, ধরো তুমি তোমার চামড়া থেকে তুমি যদি সকল জীবাণু মানে ক্ষতিকর জীবাণু মেরে ফেলো, এটা ডিস্ট্রয় করে ফেলো, এটার নাম হবে অ্যান্টিসেপসিস। আর ডিসইনফেকশন হচ্ছে যে তুমি হাসপাতালের ফ্লোরটা কি তোমার চামড়া না, হাসপাতালের ফ্লোরটা এমনিতে একটা নরমাল ফ্লোর, তাহলে সেখান থেকে যদি তুমি কি করো সব ব্যাকটেরিয়া বা সব প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে মেরে ফেলো, সেটার নাম হবে ডিসইনফেকশন। আর যদি তুমি লিভিং টিস্যু, কি ধরনের প্রোডাক্ট?
অ্যালকোহল সবগুলোর ক্ষেত্রেই লাগে, তবে কমন সবার ক্ষেত্রে অ্যালকোহল লাগে, তবে ইউজ অনুযায়ী, মানে ইউজের তোমার ই আছে। যেমন তুমি যদি মানে স্যানিটাইজেশন ধরো, সেক্ষেত্রে কি 70% অ্যালকোহল, ঠিক আছে। অ্যান্টিসেপসিসে কিন্তু অ্যালকোহল ইউজ করা যাবে না। অ্যান্টিসেপসিসে কি, অ্যান্টিসেপসিস হচ্ছে তোমার যে ব্লিচিং পাউডার বা আরো যেগুলো আছে, সরি ব্লিচিং পাউডার না, অ্যান্টিসেপসিসের জন্য আলাদা কেমিক্যাল আছে, ফেনল, কার্বলিক অ্যাসিড ইউজ করা যায়, আরো কি কি জানি আছে, আমি এক্স্যাক্টলি লাইসোল আছে, লাইসোল। স্যার এই যে এখানে যে স্টেরিলাইজেশন এবং কেমিক্যাল স্টেরিলাইজেশন দুইটা দেওয়া আছে, স্টেরিলাইজেশনই তো একটা কেমিক্যাল প্রসেস, তাই না? তাহলে আবার এখানে আলাদাভাবে কেমিক্যাল স্টেরিলাইজেশন দেওয়ার এটা স্যার মানে ডিফারেন্স একটা হচ্ছে তোমার এই যে তুমি অটোক্লেভ করো কিনা, তোমরা অটোক্লেভ করো না, অটোক্লেভটা হচ্ছে ফিজিক্যাল স্টেরিলাইজেশন, মানে তুমি প্রেসার এবং টেম্পারেচার দিয়ে কি করলা, জীবাণুকে মারলা। আর আরেকটা হচ্ছে কি করলা, তুমি কেমিক্যাল ইউজ করে মারলা, তাহলে আলাদা না? জি স্যার, জি স্যার, কিন্তু কাজ জিনিস তো একটাই। হ্যাঁ, উদ্দেশ্যটা একটাই, উদ্দেশ্য একটাই। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি, এখানে টাইমও শেষ। আমরা নেক্সটে আরেকটু দুইটা প্রশ্ন করবো এখানে, এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা একটু জেনে রাখবা যে কেন তোমার ব্যাকটেরিয়ার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেশি ভয়ঙ্কর, বেশি প্যাথোজেনিক, তার চেয়ে গ্রাম পজিটিভের চেয়ে কেন বেশি ভয়ঙ্কর, এটা তোমাদের প্রশ্ন, বাড়ির কাজ, জেনে রাখবা এই প্রশ্নটা যে হোয়াই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইজ মোর প্যাথোজেনিক। আরেকটা প্রশ্ন হচ্ছে যে উপরে, হোয়াই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ইজ মোর সেনসিটিভ টু অ্যান্টিবায়োটিক, মানে অ্যান্টিবায়োটিক দিলে কেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাড়াতাড়ি মরে যায়, কেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সহজে মরে না অ্যান্টিবায়োটিক দিলে। এই দুইটা প্রশ্ন একটু তোমাদের বাড়ির কাজ, এইচডব্লিউ, একটু তোমরা নিজেরা পড়বা, আমরা নেক্সট দিন বা নেক্সট পরীক্ষার দিন আলোচনা করবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমাদের নেক্সট সিটি হবে ব্যাকটেরিয়ার উপর, তোমরা নেক্সট যে সিটিটা দিবা সেটা হবে স্যার দ্বিতীয় কোশ্চেনটা কোনটা, একটু স্লাইড একটু বলতে স্যার। যে এখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ইজ মোর সেনসিটিভ দেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া টুয়ার্ডস বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। স্যার এটা না, প্রথম যেটা বললেন স্যার, এই যে আছে স্লাইডে আছে, নিচে এই যে স্লাইডে আছে, কেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেশি প্যাথোজেনিক, ভয়ঙ্কর, মানে বেশি রোগ তৈরি করে গ্রাম পজিটিভ। ঠিক আছে, ভালো থাকো তোমরা, সময় শেষ হয়ে যাবে এখনই, দেখা হবে তোমাদের সাথে আবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।